হিজাব ও ঔপনিবেশিকতা তত্ত্বচর্চার সূত্রে আজকাল আমরা উপনিবেশিয়ান কথাটার সাথে বেশ পরিচিত। একাডেমিয়ার জগতেও এটি বেশ চর্চিত বিষয়। এই উপনিবেশিয়ান তত্ত্বের একজন পথিকৃৎ হলেন ফ্রানজ ফার্নো। ১৯২৫ থেকে ১৯৬১, ১৯২৫ থেকে ১৯৬১, মানে হলো উনি কত বছর জীবিত ছিলেন? 25+11 মানে হলো 36 বছর উনি বেঁচে ছিলেন। ওকে, আচ্ছা, ফানুজ ফার্নো। ফার্নো মতো আরেকজন মাসহুর উপনিবেশিয়ান তাত্ত্বিক হলেন এডওয়ার্ড সাইড, 1935 থেকে 2003। ফার্নো তার মাসহুর কিতাব এ ডাইং কন কলোনিয়ালিজম এর আলজেরিয়া আনভেইলড শীর্ষক অধ্যায়ে আলজেরীয় নারীর প্রতি ফরাসি উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গির একটি দারুণ মতাত্ত্বিক বিশ্লেষণ করেছেন। কিভাবে আলজেরীয় নারী হিজাব নিকাবের আড়ালে সবকিছু নিজে দেখতে পেয়েও কাউকে কিছু দেখতে দেয় না, এই ভাবনা বাদীদের মাথা ঘুরে দেয়। এই নিকাব পরিহিত আলজেরীয় নারীকে নিয়ে ফানোর এই রক্তিম উচ্চারণ আজকের দিনের জন্যও সমান গুরুত্বপূর্ণ হয়ে যায়, যখন আমরা দেখি এই এক টুকরো মুখ ঢাকার কাপড় নিয়ে পুরো পশ্চিম উদ্বিগ্ন ও সন্ত্রস্ত হয়ে ওঠে। পশ্চিমের বাটখারায় মাপা নারী মুক্তির ধারণাকে মোকাবিলা করে হিজাব পরিহিতা নারী নিজের আত্মপরিচয় ও আত্মশক্তি শুধু জানান দেয় না, সে তার সংস্কৃতির উপর চাপিয়ে দেওয়া উপনিবেশবাদীদের দমন ও পীড়নকে মেনে নিতেও অস্বীকার করে। হিজাব তখন শুধু এক টুকরো কাপড় নয়, একটি সংস্কৃতির বিপ্লবী প্রতিবাদের নিশান হয়ে ওঠে। ফানো আলজেরিয়া ফরাসি উপনিবেশবাদীদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে দেখিয়েছেন। তাদের কথা হলো, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্য স্ট্রাকচার অফ আলজেরিয়ান সোসাইটি, মানে আলজেরিয়ান সোসাইটির আমরা যদি স্ট্রাকচারটা ডিস্ট্রয় করতে চাই, ইটস ক্যাপাসিটি ফর রেজিস্ট্যান্স, উই মাস্ট ফার্স্ট অফ অল কঙ্কার দ্য উমেন, আমরা মেয়েদের জয় করতে হবে। উই মাস্ট গো অ্যান্ড ফাইন্ড দেম বিহাইন্ড দ্য ভেইল হোয়ার দে ফাইন্ড দেমসেলভ অ্যান্ড ইন দ্য হাউজেস হোয়ার দ্য মেন কেপ দিম আউট অফ সাইট। আচ্ছা, ফানো এটা এটা কি ছিল? এটা উপনিবেশবাদীদের মনস্তত্ত্ব ছিল, ঠিক আছে, এই কথাটা। ওকে, আচ্ছা। তো আলজেরীয় নারীদের সাথে কী ব্যবহার করা হয়েছে তার একটা প্রভাব পড়েছে সেখানকার আজাদী সংগ্রামের গতি প্রকৃতির উপর। আলজেরীয় নারীদের ইউরোপীয় জীবনে বশীভূত করা ব্যতীত কোনো উপনিবেশবাদী শক্তির পক্ষেই আলজেরিয়ায় পুরোপুরি দখল কায়েম করা সহজসাধ্য ছিল না। এই সহজ সত্যটি ফরাসি উপনিবেশবাদীরা ঠিকই বুঝেছিল। তারা মানে একটা মুসলমান সমাজকে ধ্বংস করতে হলে প্রথমে নারীদের টার্গেট করা হয়। কিন্তু কেন? একটা সমাজকে ধ্বংস করতে হলে দরকার হয় তার আদর্শ, যেমন তার ধর্ম ও সংস্কৃতিকে মোকাবেলা করা। একটা সমাজকে ধ্বংস করতে হলে প্রথমে দরকার কি? ধর্ম ও সংস্কৃতি মোকাবেলা করা। বিশেষ করে সমাজের উৎস মায়ের জাতি হয় প্রতিপক্ষের আক্রমণের শিকার। নারীকে ধ্বংস করা মানে একটি পরিবারের শিকড় উপড়ে ফেলা। পরিবার ধ্বংস হওয়া মানে সমাজ ও সংস্কৃতি বিধ্বস্ত হয়ে যাওয়া। মজার বিষয় হলো, যারা ব্যক্তি স্বাধীনতার কথা বলে হিজাবের বিরুদ্ধে ওকালতি করেন তারা জানেন না এই হিজাবই ছিল আলজেরীয় প্রতিরোধে আন্দোলনের সময় জুলুমের বিরুদ্ধে আজাদির প্রতীক। যারা হিজাবের বিরুদ্ধে বলে তাদের যুক্তি হলো পিতৃতান্ত্রিক ও সেকেলে ব্যবস্থা থেকে নারীর মুক্তি। তাদের মত হলো এই ব্যবস্থা নারীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তাদের সমাধান হচ্ছে নারীকে জোর করা যাতে তারা না পড়ে। তাই হিজাব পরিহিতা নারীকে দেখা হয় বিপজ্জনক বিভ্রান্তিকর হিসেবে, আবার একই সাথে তাদের বিবেচনা করা হয় অত্যাচারিত আক্রান্ত রূপে। এই আধুনিকতাবাদীদের দাবির প্রধান অসঙ্গতি হলো হিজাব তাদের কাছে যত বড় ইস্যু তার চেয়ে বড় কথা হলো একটি সুগঠিত মতবাদ বা বিশ্বাসকে মোকাবেলা করা, এবং সেটাই ইসলাম। পশ্চিমের শ্বেতাঙ্গ নারীবাদ কখনো মুসলিম নারীকে ইতিবাচকভাবে দেখতে পারে না, কেননা তারা পশ্চিমের ভাবমূর্তিতে তৈরি মুক্ত নারীর রূপকল্প হতে পারে না। মুসলিম নারীরা যেহেতু একটি জুলুমবাদ সংস্কৃতির ভেতরে বসবাস করে, তাই পশ্চিমা নারীদের দীক্ষা গ্রহণেই তাদের মুক্তি, এ কথাটা বারবার বলা হয়। পশ্চিমা নারীবাদ ত্রাতার ভূমিকায় নেমে হিজাবকে আক্রমণ করে, কারণ হিজাবের সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব সম্বন্ধে সে স্বেচ্ছায় অনভিহিত থাকে এবং অশ্বেতাঙ্গ নারীদের প্রতি এক ধরনের বর্ণবাদ উস্কে দেয়। মুখ খোলা রাখা, কাপড় সরিয়ে রাখা ও স্বাধীনতার ধারণার মধ্যে যে সম্পর্ক, তা পশ্চিমা নারী ও মুসলিম নারীর মধ্যে বড় রকমের দূরত্ব তৈরি করে। পশ্চিমা নারীবাদ এই মিথ তৈরি করেছে অশ্বেতাঙ্গ নারীদেরকে তাদের সেকেলে চর্চা বিশ্বাস ও সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ড থেকে উদ্ধার করতে হবে। স্মরণ করুন কীভাবে ইউরোপের ঔপনিবেশিক ইতিহাস এখনও আমাদের একালের জগৎকে তাদের মতো করে নির্মাণ করছে। একাডেমিয়ার লোকজনও সেই ঔপনিবেশিক নারীদের দিকে ইঙ্গিত দেয়, যার জন্ম ইউরোপীয় উপনিবেশবাদের অভ্যন্তরে। এটার একটাই অবস্থান, বর্বর নারীবিদ্বেষী মুসলিম জগৎকে সভ্য, আলোকিত ও উদারনৈতিক পশ্চিমকে দিয়ে মুক্ত করতে হবে। আলজেরিয়ার আজাদী আন্দোলন চলাকালে ফরাসি উপনিবেশবাদীরা সে দেশের বিভিন্ন স্থানে একটা পোস্টার ছেড়ে দেয়, সেখানে লেখা থাকে, তুমি কি সুন্দর নও, তোমার এই নেকাব খুলে ফেলো। উপনিবেশবাদীরা এ সময় আলজেরিয়া জুড়ে হিজাব মুক্ত করার উৎসব আয়োজন চালু করে। ফরাসি সামরিক কর্মকর্তাদের স্ত্রীরা কিছু আলজেরীয় নারীর অবগুণ্ঠন মুক্ত করে, যাতে করে দেখানো যায় তারাও ফরাসিদের পাশে আছে। এই
নারী মুক্তির মহড়া চালানো হয় এটা দেখানোর জন্য যে আলজেরীয় নারীরা কীভাবে ইউরোপীয় মূল্যবোধ আত্মস্থ করে নিচ্ছে এবং স্বাধীনতা সংগ্রাম থেকে দূরে সরে যাচ্ছে। আজকের দিনের মুসলমানদের ভেতরকার নারীবাদী আন্দোলনগুলো যখন হিজাবের বিরুদ্ধে বলে তখন এর শিকড় খুঁজতে হবে ঔপনিবেশিকতার ভেতরে। আলজেরিয়ার উপনিবেশবাদী ফরাসি জেনারেলরা অবগণ্ঠন মুক্তির অনুষ্ঠান করে মূলত আলজেরিয়াকে ফরাসি নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। একালের হিজাব বিরোধীরাও একইভাবে চিন্তাগত দিক দিয়ে পশ্চিমের গোলামি করে এবং পশ্চিমের নিয়ন্ত্রণাধীন এক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যবস্থার ওকালতি করে। উপনিবেশবাদী জেনারেল অবগণ্ঠন মুক্তির অনুষ্ঠানকে ফানো বলেছেন টু মেক দ্য উম্যান এ পসিবল অবজেক্ট অফ পোসেশন। ফানো দেখেছেন উপনিবেশবাদীদের এই উল্লাস আসলে আলজেরীয় সমাজ ও সংস্কৃতিকে তছনছ করে দেওয়ার উল্লাস। একজন আলজেরীয় নারীকে অবগণ্ঠন মুক্ত করা মানে তাদের জয়ের থলিতে আরও একটি পদক যোগ হওয়া। অন্যদিকে আলজেরীয় নারীর অবগুণ্ঠন মুক্তি ফানোর কাছে মনে হয়েছে পুরো আলজেরিয়ার সংস্কৃতিকে তছনছ করে দেওয়া। তাহলে আলজেরীয় নারীর অবগুণ্ঠন মুক্তিকে ফানোর কাছে কি মনে হয়েছে? আলজেরিয়ার সংস্কৃতি তছনছ করে দেওয়া, এই সংস্কৃতির গৌরবকে ধুল্য বলুণ্ঠিত করে দেওয়া, তার প্রতিরোধের দুর্গকে মিসমার করে দেওয়া। ফানোর ওজস্বিনী ভাষাই কেবল এই সংস্কৃতির বলাৎকারকে যথার্থভাবে ধরতে পারে। এভরি রিজেক্টেড ভেইল ডিসক্লোজড দ্য আইস অফ কলোনিয়ালিস্ট হরিজন আনটিল দেন ফরবিডেন। মানে প্রত্যেকটা প্রত্যাখ্যাত কি হিজাব, হ্যাঁ, রিজেক্টেড ভেইল ডিসক্লোজ কি প্রকাশ করছে? আই, হ্যাঁ, মানে চোখ কিসের? কলোনিয়াস্ট হরিজন, এখানে একটা কলোনিয়াস্ট কি একটা ভূমি আছে, হ্যাঁ, সেটা প্রকাশ করছে। আনটিল দেন ফরবিডেন অ্যান্ড রিভিল টু দেম, এবং তাদের কাছে প্রকাশ করছে পিস বাই পিস, টুকরা বাই টুকরা, দ্য ফ্লেশ অফ আলজেরিয়া লেইড বেয়ার। মানে আলজেরিয়ার, হ্যাঁ, লেইড বেয়ার মানে মাংসের টুকরা, ফ্লেশ, ঠিক আছে। এভরি ভেইল দ্যাট ফেল, প্রত্যেকটা ভেইল যেটা কি করে অনুভূত হয় বা যেটা পারা হয়েছে। এভরি বডি দ্যাট বিকাম লাইবারেটেড ফ্রম দ্য ট্রেডিশনাল এমব্রাস অফ দ্য হেইক, এভরি ফেস দ্যাট অফার্ড ইটসেলফ টু দ্য বোল্ড অ্যান্ড ইম্প্যাটেন্ট গ্লান্স অফ দ্য অকুপায়ার was a negative expression of the fact that Algeria was beginning a deny herself and was accepting the rape of the colonizer. আচ্ছা, ফানোর বয়ানে উপনিবেশবাদীদের মতলব ছিল এটা দেখানো যায় যাতে আলজেরিয়ার পুরুষরা তাদের পশ্চাৎপদ সমাজের জন্য শর্মিন্দা হয়, ফলে উপনিবেশবাদীরা আলজেরীয় সমাজ বিনির্মাণের সুযোগ পায় এবং তাদের ভাবমূর্তিতে নতুন সমাজ গড়ে ওঠে। ফানো দেখেছেন 1950-এর আগে আলজেরিয়ার পুরুষরা হয়তো তাদের অনর সমাজের সুরক্ষার জন্য দৃঢ়মত ছিল, অথচ আলজেরিয়ায় বিপ্লবের সময় দেখা গেল তারাই হিজাব নিয়ে ভিন্নভাবে ভাবছে এবং ফরাসি প্রতিরোধ আন্দোলনের প্রতীক হিসাবে এটার পক্ষে দাঁড়িয়েছে। আলজেরিয়া আজাদী আন্দোলনের সময় আমরা দেখেছি হিজাব পরিহিতা নারীরা পুরুষের পাশে উপনিবেশবাদীদের বিরুদ্ধে লড়াই করেছে। উপনিবেশবাদীদের ধারণা ছিল হিজাব পরিহিতা নারীরা নির্ভরশীল, নির্যাতিত এবং বিদ্রোহের অনুপযুক্ত, কিন্তু আলজেরিয়ায় এই নারীরা উপনিবেশবাদীরা বিরোধী লড়াইয়ে শরিক হয়ে হিজাবকে উপনিবেশবাদীদের বানানো অর্থকে উল্টে দিতে ব্যবহার করেছে এবং ইতিহাস সৃষ্টি করেছে। ফনো দেখিয়েছেন উপনিবেশের মানুষ যত বেশি জুলুমের শিকার হয়েছে, আলজেরিয়াও তত বেশি তাদের ঐতিহ্যকে আঁকড়ে ধরেছে। ঐতিহ্যকে আঁকড়ে ধরে তারা উপনিবেশ ও তার সংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। সেই পরিবেশে আলজেরীয় মেয়েরা হিজাব পরে আলজেরীয় সংস্কৃতি যেমন রক্ষা করেছে তেমনি আজাদী সংগ্রামেও সহযোগিতা করেছে। ফানো আলজেরীয় নারীর হিজাব পরাকে সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং সহধর্মীয়দের আজাদির লড়াই সহমর্মিতা হিসেবে পাঠ করেছেন। জাতীয় আজাদী ও মুক্তির পথে ফানোর এই বয়ান রীতিমতো বিপ্লবাত্মক। ফানো দেখিয়েছেন এতদিন যে পর্দা ছিল ঐতিহ্যের অংশ, সেটি এখন যুদ্ধের কৌশল হিসেবে আবির্ভূত হলো। আলজেরীয় নারী এই হিজাবের তলায় বোমা গ্রেনেড বহন করত এবং যথাস্থানে পৌঁছে দিত। এই আলজেরীয় নারী এখন শুধু নারী নয়, সে রীতিমতো ফিদাই, গেলিরা, বিপ্লবী হয়ে উঠল। এই হিজাব পরিহিতা নারী যে বিপ্লবের গন্ধে জেগে উঠেছে তার প্রতি ফানো এভাবে মুক্ত প্রকাশ করেছেন। এ বডি অফ ইয়াং আলজেরিয়ান উম্যান, একটা ইয়াং আলজেরীয় মেয়ের দেহ, ইন ট্র্যাডিশনাল সোসাইটি ইজ রিভিল টু হার বাই ইটস কামিং টু ম্যাচুরিটি অ্যান্ড বাই দ্য ভেইল। দ্য ভেইল কভার্স দ্য বডি, বোরকা তাদের কী করছে? বডিকে কভার করছে, অ্যান্ড ডিসিপ্লিনস ইট, এটাকে নিয়মানুবর্তিত করছে। টেম্পার্স ইট অ্যাট ভেরি টাইম, হ্যাঁ, এটা কী করছে? অনেক সময় ধরে তাদেরকে টেম্পার দিচ্ছে। হোয়েন ইট এক্সপিরিয়েন্স ইটস ফেজ অফ গ্রেটেস্ট ইফারভেসেন্স। আচ্ছা, ফানো আরও বলেছেন এই নারী শুধু বিপ্লবী নয়, আলজেরিয়া বিপ্লবের প্রাণভোমরা। ইট ওয়াজ নট এ ওয়ার ওয়াজড উইথ অ্যান অ্যাক্টিভ আর্মি রিজার্ভস, রেভলিউশনারি ওয়ার, এটা কি ছিল? বিপ্লবাত্মক যুদ্ধ। অ্যাজ দ্য আলজেরিয়ান পিপল ইজ ওয়াগিং ইট ইজ এ টোটাল ওয়ার ইন হুইচ দ্য উইমেন ডাজ নট মেয়ারলি নিড ফর অর মোন দ্য শোল্ডার। তার মানে তারা শোল্ডারের জন্য শোক করতো না, ডাজ নট। আচ্ছা, দ্য আলজেরিয়ান উম্যান ইজ অ্যাট দ্য হার্ট অফ দ্য কম্ব্যাট, অ্যারেস্টেড, টর্চার্ড, রেপড, শাট ডাউন। শি টেস্টিফাইজ টু ভায়োলেন্স অফ দ্য অকুপায়ার অ্যান্ড টু হিজ ইনহিউম্যানিটি। ফানো সেই কালে যেভাবে হিজাবকে উপনিবেশ বিরোধী লড়াইয়ের বিপ্লবী প্রতীক হিসাবে হাজির করেছিলেন, তাৎপর্য কি
আজকের দিনে নিঃশেষ হয়ে গেছে মোটেই না, উপনিবেশ তার লং পাল্টেছে। এখন উপনিবেশবাদীরা সন্ত্রাসীর বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে পুরো মুসলিম জগতে লাল ঘোড়া দাবিয়ে দিয়েছে। কেমন ঘোড়া? লাল ঘোড়া। এরকম অবস্থায় হিজাব নতুন বিপ্লবী তাৎপর্য নিয়ে হাজির হয়েছে। অত্যাচার যখন বাড়ে তখন মানুষ তার শিকড়ের সন্ধান করে, সে তার আত্মপরিচয়ের জন্য উন্মুখ হয়, কারণ এই পরিচয় তাকে জালিমের বিরুদ্ধে দাঁড়াতে সাহস যোগায়। ফরাসি দেশের ইতিহাসের কথা আমরা জানি। ফরাসি বিপ্লবের বাণী একসময় অনেককে অনুপ্রাণিত করেছিল, কিন্তু এই বাণী মোটেই সার্বজনীন ছিল না। এই বিপ্লবের বাণী সীমাবদ্ধ ছিল ফরাসি বা পশ্চিমের শ্বেতাঙ্গদের জন্য, আলজেরিয়ার জন্য নয়। আলজেরিয়ায় ফরাসি সাম্রাজ্যবাদী ইতিহাস রক্ত দিয়ে রাঙানো। আলজেরিয়ায় ফরাসিরা যা করেছিল, আজ খোদ ফ্রান্সেই সে দেশেই সরকার তার মুসলিম নাগরিকদের সাথে একই আচরণ করছে। এই সচেতনতামূলক আচরণের কেন্দ্রে এসে পুনরায় দাঁড়িয়েছে হিজাব, যে হিজাবকে তারা মনে করে বিদেশি সংস্কৃতির প্রতীক। শেষ পর্যন্ত হিজাব নিছক হিজাব থাকছে না, এর একটি সংস্কৃতির প্রতীক হয়ে উঠছে, আর সেখানকার মুসলিম নারীরাও তাদের সংস্কৃতি রক্ষার জন্য উচ্চকণ্ঠ হয়ে উঠেছে। এটা শুধু ফ্রান্সের চেহারা নয়, পুরো পশ্চিমা জগৎ জুড়ে একই চেহারা। 9/11-এর পর সেখানে ইসলামের উপর নানা ধরনের হামলা, অবমাননা ও বৈষম্য নেমে এসেছে। বাক স্বাধীনতার নামে ইসলাম তার নবী ও কোরআন শরীফকে নিয়ে কটূক্তি অহরহ ইউরোপের বিভিন্ন দেশে ঘটছে। এই চাপের মুখে পশ্চিমের বিভিন্ন মুসলমানদের ইসলামী পরিচয় যোগাচ্ছে। পশ্চিমের মতো উদারনৈতিক খোলামেলা সমাজে খুবই আধুনিক শিক্ষিত মুসলিম নারীরা, আচ্ছা 17 নম্বর, আচ্ছা ঠিক আছে, খুবই আধুনিক শিক্ষিত মুসলিমরা আজকাল হিজাব পরে ঘরে চলাফেরা করে, কর্মস্থলে যায়। অনেকে বলতে পারেন চাপ না থাকলে কি এগুলো হতো? না, আমি সেটা বলছি না। তবে প্রতিকূলতার মুখে মানুষ নিজের ধর্ম ও সংস্কৃতি স্মরণ নেয়, এটাই স্বাভাবিক। হিজাবের নবতর সাংস্কৃতিক তাৎপর্য আমরা দেখেছি ভারতে। সেখানকার কলেজ ছাত্রী মুস্কান হিজাব পরে যেভাবে সাম্প্রদায়িক বিজেপি দলের ছাত্রকর্মীদের সামনে নারায়ের তাকবীর বলে আওয়াজ করেছে, সেটা হিজাব রক্ষার সংগ্রাম নয়, এটা ব্রাহ্মত্যবাদের হাতে নিপীড়িত মুসলিম মুসলমানদের বুকজোড়া কান্নার বিস্ফোরণ। এবার বাংলাদেশের দিকে আসি। অনেকেই বলতে শুনেছি 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রগতিশীলতার চর্চা হয়েছে, এখন তা নিবু নিবু। ঢাকা বিশ্ববিদ্যালয় বোরকা হিজাবে ভরে গেছে। একটি মুসলিম প্রধান সমাজের প্রধান বিশ্ববিদ্যালয় শিক্ষাক্রম থেকে শুরু করে প্রতিষ্ঠানের আধিকারিকদের আচরণ যদি ইসলামফোব হয়ে ওঠে, তাহলে সেখানে প্রতিরোধের ভাষাটা কি? বাংলাদেশ তো পৃথিবীর ডাইনামিক্সের বাইরে নয়, এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাব ও সেকুলারিজম মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ফারুককে আমরা কয়জন চিনি? এদেশে যারা প্রগতিশীলতার চর্চা করেন তারা একইভাবে তাকে পর্যালোচনা করেছেন বলে মনে হয় না বা মনে পড়ে না। ফানো যেভাবে ইসলামের পথে ঐতিহ্য, ঔপনিবেশিক শাসন ও বিপ্লবী সচেতনতার মধ্যে একটা সম্পর্কে মালা তৈরি করেছেন, তা এক কথায় অনন্য। ফানো পেছনে ফেরার লোক ছিলেন না। বিপ্লব বলতে তিনি ভবিষ্যৎকেই বুঝতেন। ফানো বিপ্লব বলতে কি বুঝতেন? ভবিষ্যৎকেই ফানো বিপ্লব বলতে বুঝতেন। হ্যাঁ, ভবিষ্যৎকেই বুঝতেন। তাহলে হিজাব নিয়ে তার আগ্রহ কেন? যে হিজাবকে স্রেফ পশ্চাৎগামী, অনাধুনিক, পতিত হিসাবে বিবেচনা করা হয়। ফানো খেয়াল করেছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী এক লড়াকু জাতির ভেতরে হিজাব একটা জীবন্ত ঘটনা, আর জীবন্ত ঘটনা কখনো পেছনের দিকে তাকায় না। এরকম জীবন্ত ঐতিহ্যকে বিপ্লবী কাণ্ডে ব্যবহার করা সম্ভব। আলজেরিয়া আনভেইল্ডের মতো ফানো দ্য আলজেরিয়ান ফ্যামিলি বলেও একটি নিবন্ধ লেখেন, যেটি উপরোক্ত কিতাবে অন্তর্ভুক্ত হয়েছে। এখানেও ফানো একই রকম যুক্তি প্রদর্শন করেন। তিনি এখানে আলজেরিয়ার ঐতিহ্যবাহী পরিবার কাঠামোকে বোঝার চেষ্টা করেন এবং ভেতরকার লিঙ্গ পরিচয়, ক্ষমতা, বিবাহ ও প্রজনন পদ্ধতির আলজেরীয় সত্তা রক্ষা করেই আলজেরীয় একটা নতুন ও বিপ্লবী সত্তা তৈরির কথা বলেন। ফানোর বিপ্লবী প্রচেষ্টা ঐতিহ্যকে বাদ দিয়ে নয়, বরং ঐতিহ্যের ভেতরে আগুনের ফুলকি ছিটিয়ে দেওয়া। ফানো এভাবে জনগণের ঐতিহ্যের সাথে ভবিষ্যতের বিপ্লবের একটা মেলবন্ধন তৈরি করেছিলেন। ফানো ছিলেন পেশাগতভাবে একজন মনোরোগ বিশেষজ্ঞ। কি ছিলেন? মনোরোগ বিশেষজ্ঞ। মার্ক্সবাদী ভাবুক ও উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিক। তাহলে মনোরোগ বিশেষজ্ঞ, মার্ক্সবাদী ভাবুক এবং উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিক। ফানোর জন্ম হয়েছিল ক্যারিবিয়ান সাগরের দ্বীপ মার্টিনিকে। এটা যখন ফ্রান্সের কলোনি, তার পূর্বপুরুষদের আফ্রিকা থেকে দাস হিসেবে ধরে আনা হয়েছিল। ফানোর কৃষ্ণাঙ্গ উৎস তার পরবর্তীকালে সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তা নির্মাণে বিশেষ ভূমিকা রেখেছিল। স্কুলে তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন বিখ্যাত সাম্রাজ্যবাদ বিরোধী চিন্তক এওমে সেইজার 1913 থেকে 2008। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফানো ফি ফ্রেঞ্চ আর্মিতে কিছুদিন কাজ করেন। পরে তিনি ডাক্তারি বিদ্যা পড়েন এবং মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আলজেরিয়া চাকরি নিয়ে আসেন। এই আলজেরিয়া তার জীবনে গতি পাল্টে দেয় এবং তার ভিতরে এক ভাব বিপ্লবের সৃষ্টি করে। ডাক্তারি করতে গিয়ে তিনি আলজেরীয়দের বোঝার চেষ্টা করেন, বিশেষ করে ঔপনিবেশিক সন্ত্রাস মানবীয় মনস্তত্ত্বকে কীভাবে প্রভাবিত করে তিনি তা পর্যবেক্ষণ করেন। তিনি দেখেন কিছু কিছু নিউরোসিস সন্ত্রাসের কারণে তৈরি হয়। তার মানে কিছু কিছু নিউরোসিস কিসের কারণে তৈরি হয়? সন্ত্রাসের কারণে। তিনি আলজেরিয়াকে প্রকৃতই ভালোবেসে ফেলেন এবং ফরাসি উপনিবেশের বিরুদ্ধে আলজেরীয় জনতার মুক্তি সংগ্রামের সাথে জড়িয়ে যান। তিনি ফ্রন্ট দে লাইবারেশন ন্যাশনাল, এফএলএন, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এর সাথে যুক্ত হন এবং এর মুখপত্র আল মুজাহিদ সম্পাদনার দায়িত্ব নেন। তাহলে আল মুজাহিদ সম্পাদনার দায়িত্ব নেন। এফএলএন কমরেডরা তাকে কখনো আদর করে ওমর, কখনো বা ইব্রাহিম বলে ডাকত। তিনি এই মুসলিম নাম গ্রহণ করে প্রীত হয়েছিলেন বলেই মনে হয়। শুধু তাই নয়, তিনি নিজেকে আলজেরীয় বলে পরিচয় দিতে ভালোবাসতেন। এ কারণে ফানো অথবা ইব্রাহিম ফানো বলেও ডাকা হয়। যখন
আলজেরিয়া ফানো আসেন, তখন সেখানকার উপনিবেশ বিরোধী সংগ্রাম তুঙ্গে। অন্যদিকে আলজেরীয়দের উপর ফরাসি নির্মমতাও সমকালীন ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছিল। আরজেদের প্রতি বর্ণবাদী দৃষ্টিভঙ্গি এবং আলজেরীয়দের ও ইউরোপীয় উপনিবেশকারীদের জীবনমানের তুমুল পার্থক্য ফানোকে হকচকিত করে দেয়। তিনি গরিব আলজেরীয়দের সাথে যোগাযোগ তৈরি করেন এবং তাদেরকে সাহায্য করার জন্য মনস্তাত্ত্বিক চিকিৎসা দেন। তিনি আলজেরিয়ার রোগীদের উপর গবেষণা চালিয়ে তার উপনিবেশ বিরোধী লড়াইয়ের তত্ত্ব হাজির করেন। আলজেরিয়ার বুদ্ধিবৃত্তির জগতে তখনও রীতিমতো উত্তেজনার জোয়ার। 1954 সালে আলজেরীয় বিপ্লবের মাহেন্দ্রক্ষণ ছিল। 1954 সাল, হ্যাঁ, 1954 সালে এই মাহেন্দ্রক্ষণে মশহুর সমাজবিজ্ঞানী মালেক বেন্নাবি লেখেন। সমাজবিজ্ঞানী কে ছিলেন? মালেক বেন্নাবি। ইসলাম ইন হিস্টোরি অ্যান্ড সোসাইটি বইটি, এখানে তিনি তার রেডিক্যাল কলোনি স্যাবিলিটি উপনিবেশ প্রবণতা তত্ত্ব হাজির করে বলেন, আলজেরিয়া অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অবক্ষয় এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সেখানে উপনিবেশবাদী ঐতিহাসিক প্রয়োজনীয়তা হিসেবে হাজির হয়েছে। ফানোর মতোই বেন্নাবি আজীবন ফরাসি বর্ণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ফানো ও বেন্নাবির মধ্যে কোনো মোলাকাত হয়েছিল কিনা তা জানা যায় না, তবে একে অন্যের চিন্তাকে তারা প্রভাবিত করেছিলেন কিনা তা ভাবা একটু কঠিন বই কি। আলজেরিয়ার রক্তাক্ত বিপ্লবের সময় ফানো গোপনে সহযোগিতা করে যান। 2 বছর পর চাকরি ছেড়ে দিয়ে তিনি তিউনিসে চলে যান এবং সেখানে তার বিপ্লবী কার্যক্রম অব্যাহত থাকে। চাকরি ছাড়ার আগে কর্তৃপক্ষকে তিনি পদত্যাগপত্রে যা লেখেন তা আসলে উপনিবেশিত আলজেরিয়ার মনেরই প্রতিধ্বনি। If psychiatry is the medical technique that aims to enable man no longer to be a stronger to his environment, I owe it to myself to affirm that the Arab permanently an alien in his country lives in a state absolute depersonalization. The social structure existing in Algeria was hostile to any attempt to put the individual back where he belonged. তিউনিসে দ্রুতই তিনি আলজেরিয়ার বিপ্লবের একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হয়ে ওঠেন। ফরাসিরা তাকে হত্যা করার বহু চেষ্টা করেছে, যা তার মনোবলকে আরও বৃদ্ধি করেছে। মাত্র তিনি পুরো আফ্রিকা ঘুরে এফএলএর সমর্থন জোগাড় করেছেন এবং অস্থায়ী সরকারের পক্ষে ঘানার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোথাকার রাষ্ট্রদূত? ঘানা। আলজেরিয়ায় আজাদিকে তিনি চোখে দেখে যেতে পারেননি। মাত্র 37 বছর বয়সে লিউকেমিয়া আক্রান্ত হয়ে তিনি মারা যান। শুরুতে আমরা বলেছি 36, আসলে 36 না, হবে কত? 37। ওকে, লিউকেমিয়া আক্রান্ত হয়ে মারা যান। 1960 ও 70-এর দশকে ফানো একজন বিপ্লবী তাত্ত্বিক, তৃতীয় বিশ্বের স্বার্থের কণ্ঠস্বর, উপনিবেশ বিরোধী বীর হিসাবে যথেষ্ট সমাজে ছিলেন। বার্লিন দেওয়ালের পতনের পর তার সেলিব্রিটি ইমেজ কিছুটা ধাক্কা খায়, এমনকি আলজেরিয়াতেও হারিয়ে যান, যাকে তিনি নিজের বলে দাবি করেছিলেন। সন্ত্রাসবাদ বিষয়ক ভাবনা চিন্তাকে রক্ষণশীল লেখকরা তীব্র সমালোচনা করেন এবং বামপন্থী লেখকরা তার বিপ্লবী ভাবধারাকে সনাতন ও অবিবেচনাপ্রসূত হিসাবে মূল্যায়ন করেন। কিন্তু 1990 সালের পর বিশ্ব রাজনীতির চাকা নতুন করে ঘুরতে শুরু করে। কলোনিয়ালিজমের বদলে নিও কলোনিয়ালিজম এসে হাজির হয়। বিশ্বায়নের ধাক্কা, ওয়ার অন টেরর প্রভৃতি মিলিয়ে উত্তর উপনিবেশী চিন্তা ভাবনা নতুন করে জাগ্রত হয়। তার পরিপ্রেক্ষিতে ফানোর খোঁজ পড়ে। নতুন প্রজন্মের কাছে তিনি পুনরাবিষ্কারের তাৎপর্য নিয়ে হাজির হন, যারা পরিবর্তন চায়। যে পরিবর্তনের আবেগ নিয়ে ফানো মার্টিনিক ছেড়ে একদিন যাত্রা শুরু করেছেন। মার্ক্সবাদী ভাবুক হওয়ার কারণে ধর্ম নিয়ে ফানোর যে খুব একটা আগ্রহ ছিল এমন নয়, তবে একজন সমাজতাত্ত্বিক হিসাবে উপনিবেশের বিরুদ্ধে আলজেরিয়ার মুসলমানদের জেহাদকে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। ইসলাম বা জেহাদ নিয়ে তিনি তার লেখালেখি বা আলোচনায় কোনো কথা সরাসরি না বললেও আলজেরিয়ায় এই লড়াইয়ে প্রগতিশীল দিকটি তিনি উপেক্ষা করতে পারেননি। এই কারণে হিজাবকে তিনি প্রগতিশীলতার ফ্রেমে এটি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। কোনো তার মশহুর কিতাব দি রেচেট অব দি আর্থে খ্রিস্টান ধর্মের সমালোচনা করেছেন এবং করণের খ্রিস্টান ধর্মকে কীটনাশক ডিটির সাথে তুলনা করে লিখেছেন। দ্য ক্রাচ ইন দ্য কলোনিজ is the white people's scourge, the foreigner's scourge. She does not call the native to God's ways, but to the ways of the white man, of the master of the oppressor. And as we know, in this matter many are called but few chosen. ইসলাম সম্পর্কে ফানোর চিন্তাটা অবশ্য স্পষ্ট নয়। মৌলিকভাবে তিনি ছিলেন একজন সেকুলার বিপ্লবী। তিনি আলজেরিয়ার লড়াকু আন্দোলনকে সেকুলার, কৃষক ও সাম্রাজ্যবাদ বিরোধী বিদ্রোহ হিসেবে দেখতে পছন্দ করতেন। যদিও তিনি এফএলএনের মুখপাত্র আল মুজাহিদ সম্পাদনার সময় জনগণকে যে সমর্থন করে লিখতেন, তারা তো ছিলেন মুজাহিদিন এবং তারা ফরাসি উপনিবেশবাদের বিরুদ্ধে এক দীর্ঘস্থায়ী জিহাদে জড়িয়ে পড়েছিলেন। সেদিক দিয়ে হয়তো বলা যায় তিনি জিহাদকে উপনিবেশবাদ বিরোধী একটা কৌশল হিসেবে গ্রহণ করেছিলেন। ইরানি বিপ্লবের অন্যতম তাত্ত্বিক আলী শরীয়তকে তিনি চিঠি লিখে জানিয়েছেন, ধর্ম ও সাম্প্রদায়িক ভাবনা তৃতীয় বিশ্বের ঐক্যের পথে বড় বাধা হতে পারে। যদিও তিনি আবার একই চিঠিতে তাকে উৎসাহিত করে লিখেছিলেন ইসলামের প্রভূত সামাজিক ও বুদ্ধিভিত্তিক সম্পদকে জনগণের মুক্তি এবং নতুন এক সমতাবাদী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজে লাগানোর কথা। শরীয়তির উপর ফানোর বুদ্ধিভিত্তিক প্রভাব কতটা পড়েছিল এবং তিনি ফানোর অনেক লেখাজোকা ফরাসিতে তর্জমা করেছিলেন।
যাই হোক, ফানো ভালোভাবে বুঝতে পেরেছেন যে ইসলাম প্রধান সমাজ নাস্তিকতাকে গণ আন্দোলনের তালিকা শক্তি হিসেবে ব্যবহার করার বাস্তব সমস্যাগুলো, তাই তিনি সুস্পষ্ট রেখেছিলেন, দ্য অ্যাথেস্ট মেথড অফ স্যালভেশন ইন দ্য কনটেক্সট ইজ ফরবিডেন। কিং ফয়সাল জামিয়ার ফ্যাকাল্টি ফৌজি সিলিসলি এ বিষয়ে দুটো গুরুত্বপূর্ণ নিবন্ধ লেখেন। এগুলো হচ্ছে ইসলাম, দ্য এলিফ্যান্ট ইন ফ্যানোস, দ্য রেস্ট অফ দ্য আর্থ 2008, and the idea that one could come to terms with the Arabs, how Franz Fanon found common ground with Islam in Algeria 2012। এখানে তিনি দেখানোর চেষ্টা করেন ধর্মের জায়গা থেকে ফানো ইসলামকে ধারণ করেননি, আবার আলজেরিয়ার পরিপ্রেক্ষিতে ইসলাম বৈপ্লবিক ও সামাজিক ভূমিকাকে উপেক্ষা করা তার পক্ষে সম্ভব হয়নি। ফানো যে সেকুলার বিপ্লবের কথা বলেছিলেন, তার ভাষ্য শহরের 1% পশ্চিমাকৃত এলিট শ্রেণী হয়তো বুঝত, বাকি 99% আলজেরিয়ার আম জনসাধারণ, ফানো যাদের বলেছেন আলজেরিয়ার কৃষক, তারা তো ওই ভাষা বুঝতো না। তারা ইসলামের পরিভাষা জিহাদকে বুঝত, এবং ফরাসি উপনিবেশবাদের বিরুদ্ধে তারা দীর্ঘ সময় জিহাদ চালিয়ে আসছিল। তাদের এই লড়াইয়ে বিভিন্ন সময় নেতৃত্ব দেন আমির আব্দুল কাদের, হাজি আল মকরানি, শেখ আল হাদ্দাদ, শেখ বোয়ামামা প্রমুখ। ফানো অবশ্য স্বীকার করেছেন আলজেরিয়ার কৃষকরা সজীব এক সত্তা, যাদের ভেতর উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ের স্মৃতি সর্বদা জলজল করে। এরা শৃঙ্খলাপূর্ণ পরার্থবাদী, এরা এমন জীবন গ্রহণ করে না যা সাম্রাজ্যবাদপন্থী। এরা উপনিবেশের সংস্কৃতি থেকে নিজেদের রক্ষা করে চলে, এরা ধর্ম পালন করে এবং আরবি ভাষায় কথা বলে, ফরাসি সিভিলাইজিং মিশনকে রীতিমতো উপেক্ষা করে। এই যে আলজেরিয়ার কৃষকদের সাম্রাজ্যবাদ বিরোধী জীবনশৈলী, যার কথা ফানো বারবার বলেছেন, তা তো পুরোটাই ইসলামী রঙে রাঙা। শুধু তাই নয়, 1930-এর দশকে জামালউদ্দিন আফগানি ও মুফতি আব্দুহুর প্রেরণায় আলজেরিয়া অ্যাসোসিয়েশন অফ মুসলিম স্কলার্স গড়ে ওঠে। এদের স্লোগান ছিল, আমাদের ধর্ম ইসলাম, ভাষা আরবি ও দেশ আলজেরিয়া। এরা সাম্রাজ্যবাদ বিরোধী এক ইসলামী বয়ান খাড়া করেছিলেন, যার কথা ফানো উল্লেখ করেছেন। এরাই আধুনিক আলজেরিয়া উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি তৈরি করেন। আলজেরিয়ায় উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ে ফানো ইসলামের ঐতিহাসিক ভূমিকার উপর নির্ভর করলেও এবং এর জাগ্রত ভূমিকা প্রত্যক্ষ হলে ইসলামের এই ভূমিকাকে স্পষ্টভাবে মূল্যায়ন করতে পারেননি, এমনকি অনেক ক্ষেত্রে উচ্চারণও করতে পারেননি। এটা কি ইসলাম সম্পর্কে তার অজ্ঞতার কারণে হয়েছে, নাকি ইচ্ছা করেই তিনি নীরবতা পথ অবলম্বন করেছেন? এটা অনেকটা হাল আমলের সার্ব অল্টার্ন ঐতিহাসিকদের উপনিবেশ বিরোধী মুসলমানদের লড়াইকে কৃষক চৈতন্য হিসাবে দেখার মতো একটা ব্যাপার, এবং এই লড়াইয়ের পেছনে আদর্শিক শক্তি ইসলামের ভূমিকাকে অনল্লিখিত লেখার কৌশল। সে কারণে তিতুমির শরীয়তুল্লাহ ও ফকির বিদ্রোহকে এরা কৃষক চৈতন্যের বেশি মূল্য দিতে রাজি নন। ফানোর মনেও কি এরকম ভাবনা কাজ করেছিল? ফৌজি সিলিস্তি দেখান, এটা হতে পারে ফানো পশ্চিমা পাঠকদের সামনে আধুনিক পরিভাষায় একটি জাতীয় আন্দোলনকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন। হয়তো তাই তিনি সরাসরি ইসলামের কথা বলেননি। যেটাই হোক, সামাজিক শক্তি হিসাবে ইসলামের ভূমিকা ফানোকে কোনো না কোনোভাবে টেনেছিল। সারা দুনিয়ার মার্ক্সবাদীরাই ধর্ম নিয়ে কম বেশি উদাসীন অথবা সমালোচনা মুখর। ফানো সেক্ষেত্রে কিছুটা হলেও স্বতন্ত্র। আজকালকার অর্থে তিনি কোনোভাবে ইসলামফোব ছিলেন না। একটা ইসলাম প্রধান সমাজের প্রতিরোধ আন্দোলনের সাথে নিজেকে পুরোপুরি মিশিয়ে দিয়ে তিনি তার প্রমাণ রেখেছিলেন। মার্ক্সবাদীদের ধর্ম বিষয়ক পর্যালোচনার একটা সাধারণ জায়গা আছে, ইসলামের ক্ষেত্রেও তারা একই সূত্র আরোপ করে। অন্যদিকে বঙ্গীয় মার্ক্সবাদীরা অধিকাংশই ইসলামফোব। ধর্ম বলতে এরা ইসলামকে বোঝেন এবং অন্য ধর্মকে প্রগতিশীলতার মাপকাঠিতে বিচার করেন। তাদের এই বিচারও যে সাম্প্রদায়িক, এরা তাদের বুঝে আসে না। ইসলামকে পর্যালোচনার ক্ষেত্রে তাদের বিবেচনা নিতান্তই সংকীর্ণ সেকেলে মনে হয়। বঙ্গীয় মার্ক্সবাদীরা প্রলেতারিয়েত রাজনীতি বলতে যা বুঝায় তা খুব বেশি করতে পারেননি। এলিট বুর্জোয়া রাজনীতির দিকে এদের বেশি আগ্রহ। এদের নেতারা অধিকাংশ এলিট পরিবার থেকে আসা, এস্টাবলিশমেন্টের সাথে সম্পৃক্ত হয়ে এদের রাজনীতির পারদ ওঠানামা করে। এটা আর যাই হোক, প্রকৃত মার্ক্সবাদী চরিত্র হতে পারে না। সারা দুনিয়ায় যা হলো না তা বঙ্গদেশে কী করে সম্ভব হলো, সে আলোচনায় পরে আসছি। 3, ফানো তরুণ বয়সে তার ডাক্তারি পরীক্ষার সময় ডেসার্টেশন হিসাবে যে নিবন্ধটি লেখেন, তাই পরবর্তীকালে ব্ল্যাক শিন হোয়াইট মাস্ক নামে প্রকাশিত হয়। তার ডেসার্টেশন যেটা ছিল সেটাই এটা নামে প্রকাশিত হয়। 1952 সালে তার বয়স ছিল মাত্র 27 বছর। ডাক্তারি পরীক্ষায় এই ডেসার্টেশন গৃহীত না হলেও পরবর্তীকালে এটি উপনিবেশিয়ান ও সাম্রাজ্যবাদ বিরোধী চিন্তার বাইবেল হিসাবে সারা দুনিয়ায় জুড়ে সমাজিত হয়। ফানো প্রধানত মনোরোগ বিদ্যা ছাত্র হিসাবে কালো মানুষের মনস্তত্ত্বের উপর বর্ণবাদ কী ধরনের প্রভাব প্রতিক্রিয়া সৃষ্টি করে এ বইতে তা বিবৃত করার চেষ্টা করেছেন। এটা উপনিবেশবাদের একটা মনস্তাত্ত্বিক বয়ান, যা উপনিবেশিত বিশেষত কালো মানুষের মনোসমীক্ষণ করে পাঠ করা হয়েছে। এখানে তিনি সিগমন্ড ফ্রয়েডের সাইকো অ্যানালিসিস পদ্ধতিকে প্রধানত অনুসরণ করেছেন। এর সাথে তিনি সার্ত্রে, মার্লোপন্টি, হেগেল, মার্কস, মনোবিজ্ঞানী জেসপার, অ্যাডলার, ইয়ং ও অ্যানা ফ্রয়েডের যুক্তিকে সমন্বয় করে তার বর্ণবাদ বিরোধী বয়ান খাড়া করেছেন। ব্যক্তিগতভাবে কৃষ্ণাঙ্গ হওয়ায় বর্ণবাদের নিম্নম অভিজ্ঞতাও তার ছিল। এভাবে তিনি ডাক্তারি অভিজ্ঞতা ও জীবন থেকে পাওয়া অভিজ্ঞতাকে মিলিয়ে দেখেছেন। বোঝা যাচ্ছে বইটি তুমুল অ্যান্টি ব্ল্যাকনেস বা কৃষ্ণাঙ্গ বিরোধিতা ও হোয়াইট সুপ্রিমেসি বা শ্বেতাঙ্গরাই সেরা এরকম একটা শ্বাসরুদ্ধকর ব্যবস্থাকে মোকাবেলা করার নৈতিক ভিত্তি প্রস্তুত করার জন্য লেখা হয়েছিল। সেদিক দিয়ে বিচার করলে এই বইটির প্রাসঙ্গিকতা এখনও কমে যায়নি। জিয়াউদ্দিন সরকার যথার্থ লিখেছেন,
But this not simply a historic landscape. Although black skin, white masks is a historic text firmly located in time and place. Fanos Anjar has a strong contemporary echo. It is the silent scream of all those who toil in subject poverty, um, simply to exist in the hinterlands and vast conurbations of Africa. It is a resentment of all those marginalized and firmly located on the fingers in Asia and Latin America. It is bitterness of those demonstrating against the empire, the superiority complex of the neo-conservative ideology, and the banality of the war on terror. It is the anger of those culture, knowledge, systems, and ways of being that are ridiculed, demonized, declared inferior and irrational, and in some cases eliminated. This is not just any anger. This is universal fury against oppression in the general and the perpetual domination of the Western civilization in the particular. ফানো এই বছর দেখান উপনিবেশ কি করে উপনিবেশিকতার উপনিবেশিতদের ভিতরে আত্মস্থ হয়ে এক দীর্ঘস্থায়ী হীনমন্যতা পয়দা করে এবং এই বর্ণবাদী প্রক্রিয়ায় সাদারাই সেরা এটা মেনে নিয়ে নিজেদের মানুষ হিসাবে প্রমাণ করার জন্য জালিমের অনুকরণে লিপ্ত হয়। ফানো এই হীনমন্যতাকে বলেন এপিডার্মালাইজেশন, কারণ চামড়ার রঙের জন্যই তার এই অবস্থা। ফানো দেখান একজন কালো মানুষ যখন সাদার জগতে প্রবেশ করে তখন তার ইগো ভেঙে পড়ে, তার আত্মমর্যাদা বাষ্পীভূত হয়ে যায়, আর সে নিজেই নিজের প্রেরণা জগৎ সৃষ্টি করতে পারে না। তার সমস্ত উদ্যোগ পরিশ্রম ব্যাহত হয় সাদা মানুষকে নকল করাই এবং তার মতো হয়ে ওঠায়, যাতে সে মানুষ হিসেবে স্বীকৃতি পেতে পারে। কালোদের এই গভীর হীনমন্যতাকে ফানোকে ভাবায় এবং বিরুদ্ধেই তিনি কলম তুলে নেন। ফানো এই গভীর হীনমন্যতাকে ভাষা ও যৌনতার ভেতর দিয়ে পর্যবেক্ষণ করেছেন। একজন কালো মানুষ কীভাবে শুদ্ধ ইউরোপীয় ভাষা শিখে মানুষের স্বীকৃতি চায় অথবা তার চারিদিকে ঘিরে ধরা গভীর বিচ্ছিন্নতা থেকে মুক্তি চায়। ফানো দেখান তারপরেও তার মুক্তি মেলে না, কারণ সাদারা অবাক হয়ে যায় তার শুদ্ধ বচনে। এই অবাক হওয়াটাই স্মরণ করিয়ে দেওয়া। শেষ পর্যন্ত তাকে মনে করিয়ে দেয় সে কালো, তার নীচতা। সে যতই শুদ্ধ ইউরোপীয় ভাষা আয়ত্ত করে সেই সভ্যতা জগতে প্রবেশ করুক, শেষ পর্যন্ত সে তাহলে কি শুদ্ধ বচনের মুখোশধারী একজন কালো চামড়ার মানুষ। একেই ফানো বলেছেন ব্যাক শিন হোয়াইট মাস্কেস। এই কালো চামড়ার থেকে রেহাই নেই। কালো মানুষ এমনভাবে মূর্ত হয়ে ওঠে যে তার ভাষার শৈলী ও সীমাবদ্ধতা একই সাথে স্পষ্ট হয়ে যায়। শুদ্ধ বচনের প্রতি এই ব্যর্থ জবরদস্তি, সাদা হওয়ায় বিস্ময়কর আকাঙ্ক্ষা কালো মানুষকে শেষ পর্যন্ত তার স্বগোত্রীয় কালোদের থেকেও বিচ্ছিন্ন করে দেয়। ফানোর মতে এই বিচ্ছিন্নতা কালো মানুষকে এক অনস্তিত্বের প্রান্তরে ঠেলে দেয়। এই বইয়ের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে ফানো আন্তবর্ণ বিবাহ ও যৌনতা দিয়ে দেখানোর চেষ্টা করেন কালো মানুষের মনের অবচেতন ইচ্ছাকে। কালো মেয়ে সাদা পুরুষকে বিয়ে করতে চায় কারণ সাদা শরীর সম্পদ ও অধিকার পাওয়ার এক সেতু হিসেবে কাজ করে। অন্যদিকে কালো পুরুষ সাদা মেয়েকে বিয়ে করতে চায় কারণ ওই শরীর নিষ্পাপ ও শুদ্ধতার প্রতীক। শুধু তাই নয়, কালো পুরুষ সাদা শরীর স্পর্শ করে সাদা সভ্যতা ও মর্যাদাকে ধরতে চায় এবং নিজের করে নিতে চায়। ভাষার মতোই সাদা শরীর নিয়ে কালো ইচ্ছাগুলো পৃথিবীর সামনে দাঁড়ানো সড়ক হিসেবে প্রতিভাত হয়, যদিও এখানে চামড়ার রং এসে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এবং কালো মানুষ আবার বিচ্ছিন্নতার দ্বীপে আটকে যায়। এভাবে ভাষা ও যৌনতার মাধ্যমে সভ্যতার সাথে সংসর্গের যে চেষ্টা কালো মানুষ চালিয়ে ব্যর্থ হয়, সেই ব্যর্থ শুধু বিচ্ছিন্নতাই শেষ হয় না, রীতিমতো অসুখে পরিণত হয়। ফানোর এই পর্যবেক্ষণ রীতিমতো উত্তেজক, মনসমীক্ষক এবং অস্তিত্ববাদী চিন্তা দ্বারা প্রভাবিত, কারণ তিনি মনে করেন কালো মানুষের এই অপরিসীম হীনমন্যতা ও সাদা নির্ভরতা তৈরি হয়েছে তাদের উপর আরোপিত বর্ণবাদ ও উপনিবেশবাদের কারণে। ফানো যখন এই বইটা লিখছিলেন তখন দুনিয়া জুড়ে উপনিবেশের বিরুদ্ধে আজাদির লড়াই চলছিল। এই বইয়ের টেক্সটে সেই লড়াইয়ের বিরুদ্ধে ইঙ্গিত রয়েছে। সে লড়াই যেমন উপনিবেশবাদের বিরুদ্ধে তেমনি ছিল ইউরোপের বিশ্বজনীন হওয়ার মেকি ইচ্ছার বিরুদ্ধেও। ফানোর সেই কণ্ঠস্বর আজও গুরুত্বপূর্ণ, কারণ সাম্রাজ্যবাদের রূপ বদলেছে, চরিত্র বদলায়নি। পুরনো ইউরোপীয় সাম্রাজ্যের বদলে এখন নতুন সাম্রাজ্য এসে হাজির হয়েছে এবং সন্ত্রাসীর বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে নতুন করে হামলে পড়েছে। ফানো মনে করেন জুলুমের কোনো শ্রেণী নেই। কে মনে করেন ফানো? তিনি বলতে পারেন ইট ইজ ইউটোপিয়ান টু ট্রাই ascertain in what ways one kind of inhuman behavior differs from another kind of inhuman behavior. All sorts of exploitation resemble one another. They are all applied against the same object, man. ফানো তার জুলুমের অবসান চেয়েছিলেন এবং সে কারণে তিনি এই বিশ্ব অবস্থার ধরনকে পাল্টে দেওয়ার পক্ষপাতী ছিলেন। ফানোর এই বইটির গুরুত্ব শুধু উপনিবেশ বিরোধিতার নয়, পৃথিবীর অনেক প্রতিষ্ঠা ব্যক্তি উপনিবেশবাদের বিরোধিতা করেছেন এবং এর সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সমাজতাত্ত্বিক দিক নিয়েও বিস্তর আলোচনা করেছেন। ফানোর কৃতিত্ব হচ্ছে তিনি সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের মনস্তাত্ত্বিক ক্ষতিগুলো বোঝার চেষ্টা করেছেন এবং উপনিবেশিত মানুষের উপর এর দীর্ঘস্থায়ী ক্ষতগুলো চিহ্নিত করেছেন। ফানোর সূত্র ধরে আমাদের দেশে উপনিবেশবাদের মনস্তাত্ত্বিক ক্ষত নিয়ে কিছুটা আলোচনা করা যেতে পারে। ফানোর মার্টিনিক ও আলজেরিয়া ইউরোপের ফ্রান্স উপনিবেশের অধীনস্থ হয়েছিল। এটি ছিল একটি উপনিবেশের অভিঘাত। এদেরকে
কেবল ইউরোপীয় সভ্যতার মোকাবেলা করতে হয়েছিল। বাঙালি মুসলমানদের এই অভিজ্ঞতা হয়েছিল একটু ভিন্ন রকমের। তারা দ্বৈত উপনিবেশের শিকার হয়েছিল, মানে ডাবল কলোনাইজেশনের। বিলাতের উপনিবেশ তো ছিলই, উপর্যুপরি ইংরেজ লোকাল এজেন্ট, ইংরেজদের লোকাল যে হিন্দু জমিদাররাও এক উপনিবেশ কায়েম করেছিল। বাঙালি মুসলমান কৃষকের সাথে ইংরেজদের সৎসঙ্গ সংসর্গ তো কালে ভদ্রে হয়েছে। সে তার সামনে সবসময় দেখেছে হিন্দু জমিদারকে, তার উৎপীড়ন ও জুলুমকে। এই উৎপীড়নের বিরুদ্ধে বাঙালি মুসলমান কখনো কখনো রুখে দাঁড়িয়েছে সত্য, কিন্তু দীর্ঘ উপনিবেশিত বাঙালি মুসলমানের মনের উপর হীনমন্যতার এক জবরদস্ত ছাপ মেরেও দিয়েছে। পানোর কালো মানুষদের মতো হুবহু মনস্তাত্ত্বিক সংকট তার হয়নি ঠিক, কারণ উভয়ের ভৌগোলিক ও সাংস্কৃতিক মেজাজ ছিল ভিন্ন। তবে বাঙালি মুসলমানের ভাষা, সংস্কৃতি, রাজনীতির ক্ষেত্রে উপনিবেশ যে দীর্ঘ সংকট তৈরি করে গেছে তা তো মিথ্যে নয়। লক্ষ্য করলে দেখা যাবে আমাদের দেশের মধ্য ও উচ্চ শ্রেণীর ক্ষুদ্র একটি এলিট অংশ পশ্চিমা সংস্কৃতি ও রাজনীতির সমজদার বা তাবেদার, কিন্তু মধ্য শ্রেণীর একটা বড় অংশের কলকাতা কেন্দ্রিক ব্রাহ্মণদের বানানো সংস্কৃতির প্রতি মুগ্ধতার রীতিমতো অসুস্থর পর্যায়ে পড়ে। এই কারণে বাংলাদেশে আমরা আধুনিকতা, প্রগতিশীলতা বলে যা হাজির দেখি তা পশ্চিমা বানানোয় অনেকটাই কলকাতা থেকে আগত। এই হীনমন্যতার রাহু পাকিস্তান ও বাংলাদেশ পর্বেও কাটেনি, বরং ক্ষেত্রবিশেষে তা আরও গভীর অন্ধকার হয়ে আমাদের জাপটে ধরেছে। এই ব্যাপারটি মাসহুর সুরশিল্পী ও পল্লীগীতি সম্রাট আব্বাস উদ্দিন আহমদের চোখ এড়ায়নি, তার ভাষ্য উদ্ধার করছি। একটা কথা মনে হচ্ছে, এই যে পূর্ব পাকিস্তানে, শুধু পূর্ব পাকিস্তানেই বা বলি কী করে, গোটা পাকিস্তানে কণ্ঠশিল্পীদের আদর সহসা হবে না। যতদিন না সংস্কৃত মনে একটা জাত গড়ে উঠছে, ততদিন শিল্পীর আদর করবে কে? আজ একটু যারা আলো পাচ্ছে, তারা অভিজাত সম্প্রদায়ের পংক্তিতে নিজেদের সামিল করার জন্য রবীন্দ্রসঙ্গীত ভক্ত হয়ে উঠেছে। দেশের বাড়িতে এখনও হয়তো একটা ভালো টিনের ঘর পর্যন্ত নেই, তারা এখনও রবীন্দ্রসঙ্গীতের মহাস্তাবক। অবশ্য রবীন্দ্রনাথের লাইন হয়তো একটাও তাদের বোধগম্য হয় না। এই যে ঢাকা রেডিও, ওখানকার অফিসাররা সবাই এক একজন মহাপণ্ডিত, মনের ভেতর সবসময় একটা ইনফেরিয়রিটি ভাব জেগে আছে যে হারাধনদের। কেন এমন হলো? সুলতানি ও সুবে বাংলায় বাঙালি মুসলমান একটা সমৃদ্ধ সংস্কৃতি নির্মাণের দিকে অগ্রসর হচ্ছিল, তার ভাষার মধ্যে বহমান ছিল। আলাওলের মতো কবিদের সাহিত্য সৃষ্টির মধ্যে আমরা এর নজির দেখেছি। পলাশির দুর্ঘটনা বাঙালি মুসলমানদের এই সাংস্কৃতিক চলিষ্ণুতাকে প্রায় স্তব্ধ করে দেয়। তাহলে পলাশির দুর্ঘটনা এই সাংস্কৃতিক চলিষ্ণুতাকে স্তব্ধ করে দেয়, তার শিশুসুরতার আগুন নিভে যাওয়ার উপক্রম হয়। সেই জায়গায় ইংরেজদের সহযোগিতায় ব্রাহ্মণদের বানানো সংস্কৃতি হেজিমনি আকারে বাঙালি মুসলমানদের উপর চেপে বসে। বহুদিন ধরে জমিদার হিন্দুর উপনিবেশ বসবাস করতে গিয়ে একসময় সে বহুক্ষেত্রে কলকাতার বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ঠাকুর আর সেনদের বানানো সংস্কৃতিকে নিজের বলে ভাবতে শুরু করে। শুধু তাই নয়, এটা সে রপ্ত করা শুরু করে। ফানাদ লিখেছেন, টু স্পিক মিনস টু বি এ পজিশন টু ইউজ সার্টেন সিনট্যাক্স to grasp the morphology of this or that language, but it means above all to assume a culture to support the weight of a civilization. কলকাতার ভাষায় কথা বলতে গিয়ে এই বাঙালি মুসলমান এখন রবীন্দ্রনাথের মগজ দিয়ে চিন্তা করে, সত্যজিতের ছবির সংলাপের ভাষায় কথা বলতে চায়, আর সন্ধ্যার প্রেমের গানের মধ্যে নিজের প্রেমের ভাষা খুঁজে ফেরে। এই তাহলে সন্ধ্যার প্রেমের গান, ঠিক আছে। এই বাঙালি মুসলমান সুলতানি বা সুবে বাংলার আত্মমর্যাদাশীল বাঙালি মুসলমান নয়। তিতুমির বা শরিয়তুল্লাহর মতো উপনিবেশ বা বিরোধী বাঙালি মুসলমান নয়। এই বাঙালি মুসলমান হীনমন্য, অবসিত, কলকাতার সামনে নতজাত এক বাঙালি মুসলমান। কাজী আব্দুল ওয়াদুদ থেকে আনিসুজ্জামান, এই যে সাংস্কৃতিক সিলসিলা, এ তো কলকাতাকে মাথায় রেখে বাঙালি মুসলমানকে দেখেছে এবং বাঙালি মুসলমানদের বাঙালিত্বের সংজ্ঞা নির্ধারণ করতে চেয়েছে। আজকে বাঙালি মুসলমানদের ভেতরে যে আত্মপরিচয়, জাতি পরিচয় সংকট, তার গোড়া এখানেই। এই আত্মপরিচয় সংকট এত গভীরে পৌঁছেছে যে বাঙালি মুসলমান 1940-এর দশকে জমিদারদের উপনিবেশ ভেঙে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেও কোনোভাবেই তা কার্যকর হয়নি, কারণ তার ভেতরে মজ্জাগত কলকাতার সাংস্কৃতিক সুপ্রিমেসির ধারণা এত প্রকট যে সেটি মোকাবেলা করার মতো নিজের একটি সংস্কৃতি সে নির্মাণ করতে পারেনি। এই কারণে সে পাকিস্তান হওয়ার পর উর্দু বিরোধী একটি বর্ণবাদ ও জেনোফোবিয়ায় জড়িয়ে পড়ে। এর নাম বাঙালি জাতীয়তাবাদ, যার পুরোটাই কলকাতায় তৈরি। অথচ উর্দু ছিল সমস্ত ভারতের মুসলমানদের এজমালি ভাষা এবং ঐক্যের বন্ধনও বটে। উর্দুর এই ঐতিহাসিকতা ছিন্ন করা মানে হলো বাঙালি মুসলমানকে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে দুর্বল করে ফেলা। বাঙালি জাতীয়তাবাদ সেটা সফলভাবে করেছে। এই উর্দু ভাষা বিরোধী বর্ণবাদের ভেতর দিয়ে শুরু হলো এদেশে ইসলামফোবিয়ার উত্থান, এবং শেষমেশ এরই পথ ধরে ইসলাম বিরোধী উগ্র এক সেকুলারিজমের বিকাশ ঘটল, যা শেষ পর্যন্ত ঠেকলো শাহবাগের প্রকট উত্থানের ভেতরে। এই সেকুলারিজমই ঠিক করে দিল বাংলাদেশের জন্মপ্রক্রিয়া এবং রাজনীতি। রাষ্ট্র সংবিধান থেকে ইসলামের নাম চিহ্ন মুছে ফেলার বৈধতা। কলকাতায় বানানো এই সেকুলারিজমের বৈশিষ্ট্য বুঝতে আমরা এদেশের একজন বাঙালি জাতীয়তাবাদী প্রগতিশীল বুদ্ধিজীবীর মতামত ধার নেই। একটা কথা প্রায় সব জায়গায় বলি, তা হলো তখন বাম রাজনীতি না করা মানে পাকিস্তানকে স্বীকৃতি দেওয়া। আমার মতো সচেতন একজন তা করতে পারে না। এই প্রভাবটা মার্কসের থেকে নেওয়া বলতে পারেন। মানে জগৎটা তখন কলকাতার বড় বড় সব লেখক বাম রাজনীতির সাথে জড়িত। মানিক বন্দ্যোপাধ্যায় সক্রিয় বাম রাজনীতির কর্মী, তিনি পার্টির প্রোগ্রামে ঢাকা আসছেন, কলকাতা যাচ্ছেন। সেই প্রোগ্রামে আমরাও যারা শিল্প সাহিত্য করছি, আবার বয়সের তরুণ, তারা অংশ করছি। সেই অভিজ্ঞতা ছিল দারুণ।
পাকিস্তান বিরোধিতাকে কেন আমরা প্রগতিশীলতা বা বাম রাজনীতি বলবো, এরকম কথা মার্কস কোথাও বলেছেন আমার জানা নেই। যে পাকিস্তান কৃষক বাঙালি মুসলমানকে জমিদারের উপনিবেশ ও সাম্প্রদায়িকতা থেকে মুক্তি দিয়েছে, যে পাকিস্তানের ফলে বাঙালি মুসলমানের ভেতরে একটা মধ্যবিত্ত সমাজ তৈরি হয়েছে এবং এদের হাত ধরেই আধুনিকতার চর্চা শুরু হয়েছে, এবং পাকিস্তান কোনো মোল্লা মৌলভীরা তৈরি করেনি, সেটাকে প্রগতির বিরুদ্ধে বলা প্রগতির সাথে একটা বড় মস্করা করা বই কি। এর খোলামেলা অর্থ দাঁড়ালো আমাদের প্রগতিশীল বুদ্ধিজীবীরা বোঝাতে চান পাকিস্তান না বানিয়ে জমিদারি উপনিবেশ টিকিয়ে রাখাই ছিল যথার্থ প্রগতিশীলতা এবং অসাম্প্রদায়িকতা। আর পাকিস্তান যেহেতু কলকাতার সাংস্কৃতিক সুপ্রিমেসিকে চ্যালেঞ্জ করেছিল, তাই সেটা অনিবার্যভাবে সাম্প্রদায়িকতা। কলকাতার বানানো প্রগতিশীলতার এই বর্ণবাদী সংজ্ঞা চ্যালেঞ্জ করাও এখন সময়ের দাবি। কলকাতায় তৈরি প্রগতিশীলতার নামে ইসলামফোবিয়া নামক জিনিসটাও কিন্তু খুব প্রকট ও মারাত্মক। এটা ওরিয়েন্টালিস্টদের ইসলামফোবিয়ার চেয়ে গুণে ও মাত্রায় মোটেই কম নয়। কলকাতা থেকে ধার করা প্রগতিশীলতার রসে নিমজ্জিত আমাদের বুদ্ধিজীবীরাও এদিক দিয়ে কম নন। এই ইসলামফোবিয়ার একটা নজির দিই। আমরা জানি রবীন্দ্রনাথ একসময় সন্ত্রাসবাদী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। এই আন্দোলনের জন্য তিনি অনেক টাকা পয়সাও খরচ করেছিলেন এবং অনেক সঙ্গীত রচনা করেছিলেন। পরবর্তীকালে তিনি আন্দোলন থেকে সরে পড়েন এবং এর সমালোচনা করেন। এই আন্দোলনকে সমালোচনা করে তিনি ঘরে বাইরে নামে একটি রাজনৈতিক উপন্যাস লেখেন। তাহলে ঘরে বাইরে কি উপন্যাস? রাজনৈতিক উপন্যাস। এখান থেকে সন্ত্রাসবাদী আন্দোলনকে নেতিবাচক হিসেবে দেখান। এই উপন্যাসটিকে চলচ্চিত্র করেছেন সত্যজিৎ রায়। জমিদার নিখিলেশ আর তার স্ত্রী বিমলা এই ছবির দুটি মূল চরিত্র। সন্দীপ নিখিলেশের বন্ধু, সে সন্ত্রাসবাদী আন্দোলনের সাথে যুক্ত। বিমলা খুব পর্দানশীল, সে কীভাবে সন্দীপের সামনে যাবে সেটা নিয়ে একটা আলাপ আছে এখানে। সত্যজিৎ রায় ছবিতে নিখিলেশের মুখ দিয়ে একটা সংলাপ ঢুকিয়ে দিয়েছেন। সেটা এরকম: পর্দা জিনিসটা মানার কোনো যুক্তি নেই। আমার ধারণা এটা এসেছে মুসলমানদের সঙ্গে, হিন্দুদের মধ্যে এটা কোনোদিন ছিল না। রবীন্দ্রনাথ কিন্তু তার মূল বইতে এরকম সংলাপ ব্যবহার করেননি। তাহলে সত্যজিতের কোথায় পেলেন? এখানে পর্দাকে খুব খারাপভাবে দেখানো হয়েছে এবং এর জন্য মুসলমানকেই তিনি দায়ী করেন। এরকম অনৈতিহাসিক রেসিস্ট কথাবার্তা যা রবীন্দ্রনাথ লেখেননি, তা তিনি তার ছবিতে ঢুকালেন কেন? এর পিছনে কি কোনো অজ্ঞাত অবচেতন সাংস্কৃতিক অসুয়া কাজ করেছে? প্রাচীন ভারতে অসূর্য স্পর্শা, অবরোধবাসিনী, অবগুণ্ঠন এসব শব্দ প্রচলিত ছিল। এগুলো সংস্কৃত শব্দ, এগুলো এক ধরনের ভেইলের দিকে ইঙ্গিত করে। রবীন্দ্রনাথও লিখেছিলেন, এবার অবগুণ্ঠন খোলো গহন মেঘমায়া বিজন বন ছায়ায়, তোমার আলসে অবলুণ্ঠন সারা হলো। তাহলে এই মুসলমান ব্যাশিং কেন? আবার এই ব্যাশিং চলছে বাঙালি মুসলমান নাম নিয়ে, মুসলিম সংস্কৃতিকে এলিয়েনেটেড করে, ডেমনাইজ করে, আশরাফ আতরাফ ভুয়া দ্বন্দ্বের ভেতরে ফেলে দিয়ে তাকে ইতিহাস থেকে পুরোপুরি খারিজ করে দেওয়ার মাধ্যমে। এই ছবির প্রভাব কি আমাদের মধ্যবিত্ত সমাজের উপর একটুও পড়েনি? আমাদের এখনকার অনেকেই তো সত্যজিৎ বলতে অজ্ঞান, বিশেষ করে প্রগতিশীলরা। পর্দা ও মুসলিম সংস্কৃতির নানা রকম চিহ্ন নিয়ে শুধু ওরিয়েন্টালিস্টরাই বিব্রত হননি, কলকাতার সাংস্কৃতিক ঠাকুররাও মাঝে মাঝে দারুণ অস্বস্তির মধ্যে পড়েন। তার প্রতিনিধি আমরা ঢাকার প্রগতিশীল সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তির জগতে খুচরা দেখতে পাই। প্রথম বিশ্বযুদ্ধের পর টার্কি ও ইরানে সেখানকার সেকুলার সরকার মেয়েদের পর্দার বিরুদ্ধে খুব জঙ্গি অবস্থান নেয়। সেদিন আজ নেই, বাংলাদেশেও এদের সহকর্মীরা কিছু আছেন, কিন্তু এই ধরনের বিরোধিতা রাষ্ট্রীয়ভাবে এখনও স্পষ্ট হয়নি। তবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে হিজাব নিয়ে যথেচ্ছা কটূক্তি করা হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব পরীক্ষাতে ছাত্রীদের ক্লাস করতে পরীক্ষা দিতে ঝামেলা করা হয়। এগুলোর সাথে কোনো না কোনোভাবে প্রগতিশীল শিক্ষকরাই জড়িত থাকেন। এই যে হিজাব বিরোধিতার প্রগতিশীলতা, এটাও কিন্তু এসেছে কলকাতা কেন্দ্রিক বাঙালি সংস্কৃতি প্রভাবে উৎপাদিত হীনমন্য বাঙালি মুসলমান প্রজন্মের কাছ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়কে কার্যত একটি মুসলিম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। ইতিহাসের নানা আবর্তের মধ্যে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাতার স্বপ্ন পূরণ করতে না পারলেও এটির প্রতিষ্ঠার বিরোধীদের নীল নকশাকে এগিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, মানে এরা যারা বিরোধিতা করেছিল তাদের নীল নকশাকে ঠিকই এগিয়ে নিয়ে গেছে। বাঙালি মুসলমানদের ইতিহাসের এটা একটা অনুজ্জ্বল দিক। বাঙালি মুসলমানের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো সে তার নিজস্ব গুণমানের এক সংস্কৃতি তৈরি করতে পারেনি, যার ফলে কলকাতাকে শেয়ানে মোকাবেলা করা তার পক্ষে সম্ভব হয়নি। এর পরিণতিতে সে তার পলিটিও তৈরি করতে পারেনি। এই না করার দায় নিয়ে সে যে রাষ্ট্র তৈরি করেছে তা বিশৃঙ্খল হয়ে পড়েছে। এই কারণেই সে দীর্ঘদিন ধরে তা ফানোর ভাষায় একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে নিমজ্জিত হয়ে আছে। এই সংকট কাটিয়ে উঠতে হলে উপনিবেশের কাল থেকে আজ পর্যন্ত যে সোশিও কালচারাল প্রেজুডিসগুলো তার চোখকে অন্ধ রেখেছে, তাকে ভেঙে ফেলতে হবে। এই যুগান্তকারী কাজে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যারা এগিয়ে এসেছে তারাই হবে জাতির বুনিয়াদ গড়ার কারিগর। এই জন্য দরকার ঢাকা কেন্দ্র করে একটি সমৃদ্ধ সংস্কৃতির বিকাশ এবং ঢাকা কেন্দ্রিক বাঙালিত্বের নতুন সংজ্ঞা নির্ধারণ। এই সাংস্কৃতিক কেন্দ্রে থাকবে বাঙালি মুসলমানের ধর্ম ইসলাম ও তার ইতিহাস। এটি তার মূল পরিচয় এবং এটি তাকে স্বাতন্ত্র্য দিয়েছে। কেবলমাত্র এ পথে বাঙালি মুসলমান হীনমন্যতার অচলায়তন ভেঙে সামনে পা বাড়াতে পারবে। ফানো তার মৃত্যুর আগে এক প্রবল বুদ্ধিভিত্তিক বিস্ফোরণের মধ্যে রেচেড অব দি আর্থ কিতাবটি লিখে শেষ করেন। এখানেই তিনি তার বিপ্লবী উপনিবেশিয়ানের ধারণা পেশ করেন। বইটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। এর ভূমিকা লেখেন ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক জাপল সাত্রে, যা বইটির ইমেজকে বহুগুণে স্ফীত করে। এই কিতাবে ফানো তার বহুল আলোচিত সমালোচিত সন্ত্রাসতত্ত্বকে হাজির করেছেন। একজন তাত্ত্বিক হিসাবে তার সমকালের উপনিবেশ বিরোধী লড়াইকে পর্যালোচনা করতে হয়েছিল। ফানো মনে করতেন উপনিবেশ নিজে একটা সন্ত্রাস। ফানো মনে করতেন কি উপনিবেশ নিজে একটা সন্ত্রাস, কারণ এই সন্ত্রাসের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়, এটি সন্ত্রাসের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয় ও টিকে থাকে। উপনিবেশিত ও উপনিবেশকারীরা পারস্পরিক সম্পর্কই তৈরি হয় সন্ত্রাসের ভিতর দিয়ে। উপনিবেশিত মানুষ
তার অবস্থান বদলানোর স্বতস্ত পন্থা বেছে নেয়। ফানো মনে করেন আজাদি মানে হলো উপনিবেশের সাথে সম্পর্কচ্যুতি। আজাদি মানে হলো সম্পর্কচ্যুতি এবং সেটার জন্য দরকার সন্ত্রাস। একমাত্র বিপর্যয়ের মাধ্যমে উপনিবেশিত মানুষ উপনিবেশের অভিঘাত থেকে মুক্তি পেতে পারে। ফানো আলোচনা করে দেখান সন্ত্রাস কীভাবে ঔপনিবেশিক কাঠামোকে ধরে রাখে এবং এই প্রক্রিয়ায় উপনিবেশিতদের সন্ত্রাস পয়দা হয়। উপনিবেশের নিয়ন্ত্রণ ব্যবস্থায় সে যে শারীরিক ও মানসিক সন্ত্রাসের মুখোমুখি হয় তার মোকাবেলায়। সন্ত্রাস একপাক্ষিক নয়, দ্বিপাক্ষিক ঘটনা। উপনিবেশকারী সন্ত্রাসকে উপনিবেশিতদের গৃহে নিয়ে আসে, উপনিবেশিত উপনিবেশকারীকে সেটাই ফেরত দেয় মাত্র। উপনিবেশকারী মনে করে উপনিবেশিত কেবল সন্ত্রাসের ভাষাকে বোঝে। উপনিবেশিত এতদিনে সেই ভাষাকে আয়ত্ত করে তার জমি ও গৃহকে ফেরত পাওয়ার আশায় উপনিবেশকারীদের দিকে ছুড়ে দেয়। ফানোর যুক্তির ধার তলোয়ারের মতোই যেন ঝলমল করে ওঠে। The existence of an armed struggle shows that the people are decided to trust to violate methods only. He of whom they have never stopped saying that the only language he understands is that of force, decides to give utterance by force. In fact, as long as the settler has shown him the way he should take if he is to become free. The argument the native chooses has been finished by the settler, and by the ironic turning of the table, it is native who now affirms that the colonists understand nothing but force. The colonist regime owes the legitimacy to force, and no time tries to hide the aspect of thing. Every statue, whether faitor or loyal or louty, the pageant or of stand blunted, all these conquistadors perched on the colonial soil do not case from proclaiming one and the same thing. We are the here by force bayonets. আচ্ছা, ফানো মনে করে সন্ত্রাসের ভেতর দিয়ে উপনিবেশের মানুষ বিচ্ছিন্নতা কাটিয়ে আজাদির জন্য ঐক্যবদ্ধ হয় এবং সে আরও রাজনৈতিক হয়ে ওঠে। তিনি দেখান উপনিবেশিত মানুষের এই রূপান্তর তাকে আরও অধিকার সচেতন করে তোলে, যা প্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের দিনের উদারনৈতিকতা যেভাবে সন্ত্রাসকে ব্যাখ্যা করেন, ফানো সেভাবে সন্ত্রাসকে দেখেননি। তিনি সন্ত্রাসকে দেখেছেন মজলুমের কান্না হিসাবে, যার কাছে জালিমের মোকাবেলায় দ্বিতীয় কোনো বিকল্প নেই। সন্ত্রাসকে বৈধতা দেওয়ার জন্য উদারনৈতিকতা ফানোর সমালোচনা করেছেন উদারনৈতিকরা। ফানোর সমালোচনা করেছেন ঠিক কারা? সন্ত্রাসকে বৈধ দেওয়ার জন্য উদারনৈতিকরা ফানোর সমালোচনা করেছেন ঠিক, কিন্তু উপনিবেশের জুলুমের অবসান কীভাবে ঘটবে তা নিয়ে কোনো কথা বলেননি। ফানোর এইসব চিন্তাভাবনা উপনিবেশ বিরোধী লড়াইয়ে এক অনিঃশেষ প্রেরণা হিসেবে কাজ করেছে, সন্দেহ নেই। সাম্প্রতিককাল যুক্তরাষ্ট্রের জর্জ টাউন জামিয়ার গবেষক আদনান আহমদ জুলফিকার তার গবেষণা সন্দর্ভ জিহাদ অফ রেস্ট এক্সামাইনিং ইসলামিক মিলিটেন্সি থ্রো দ্য থট অফ ফ্রান্স ফারন 2009 দেখাচ্ছেন উপনিবেশ বাদের বিরুদ্ধে ফানোর রেকটিক ও বাগ বিস্তারের সাথে হাল জামানার যুক্তরাষ্ট্রের সাথে লড়াইরত ইসলামী সশস্ত্রপন্থীদের অদ্ভুত মিল দেখা যায়। জালিমের বিরুদ্ধে মুসলিম লড়াইয়ের মনস্তিত্ব এই ভাষায় ধরা পড়েছে, কারণ দুটো পক্ষই কলোনিয়াল অবস্থার মধ্যে এই ভাষা নির্মাণ করেছে। যদিও ফানোর সময়কাল আনুষ্ঠানিক উপনিবেশবাদ এখন আর নেই, তা সত্ত্বেও ওয়ার অন টেররের কালে বিশেষ করে মুসলিম ভূখণ্ডগুলোতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও ঔপনিবেশিক প্রভুদের মতোই বলা যায়। তাহলে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রভুদের মতোই, ঔপনিবেশিক প্রভুদের মতো। আর এখানে মুসলমানরাই মূলত আক্রান্ত। উপনিবেশের বিরুদ্ধে ফানোন সন্ত্রাসকে ন্যায্যতা দিয়েছিলেন। ইসলামপন্থীরা সন্ত্রাস শব্দটা উচ্চারণ করেনি, তবে তারা জিহাদ শব্দ ব্যবহার করেছেন এবং জিহাদকেই আমেরিকার আধিপত্যের হাত থেকে বেরিয়ে আসার পদ্ধতি হিসেবে ব্যবহার করেছেন। আলজেরিয়ার মুসলমানরা জিহাদের কথা বলেছিলেন এবং ফানো সে কথা লিখেছেন। এখানে ফানোর সাথে ইসলামপন্থীদের তফাৎ হলো, ফানো একটা জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ এবং মার্ক্সবাদী অবস্থান থেকে তার লড়াইকে ন্যায্য দেওয়ার চেষ্টা করেছেন। উপনিবেশবাদীরা যেমন ফানোর সন্ত্রাস তত্ত্বের তীব্র সমালোচনা করেছে, তেমনি আমেরিকার জিহাদ নিয়েও ঘৃণা প্রচুর, কারণ দুটোই আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করছে। এভাবে ফানোর সন্ত্রাসের যেমন রাজনীতিকরণ হয়েছে, তেমনি জিহাদেরও রাজনীতিকরণ ঘটেছে। এই রাজনীতিকরণ উপনিবেশবাদীদের খুবই নাপছন্দ। জেহাদের রাজনীতিকরণ প্রসঙ্গে আধুনিককালে মাওলানা মওদুদী ও সৈয়দ কুতুবের কথা আসে। মওদুদী ও কুতুবের জেহাদ বিষয়ক অবস্থানকে শুধু পশ্চিমা ও তাদের শরীদ মুসলিম প্রগতিশীলরাই সমালোচনা করেননি, ইসলামের অনেক ধারা ও ফিরকার লোকজনও করেছে। কিন্তু মওদুদী ও কুতুব জিহাদের এই রাজনীতিকৃত ব্যাখ্যা দিয়েছেন এবং একটা কলোনিয়াল পরিস্থিতিতে ব্যাখ্যা দিয়েছেন। কেমন পরিস্থিতিতে? কলোনিয়াল পরিস্থিতিতে। ফানো যেমন উপনিবেশবাদকে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে বোঝা ও এর অভিঘাতকে চিহ্নিত করে এক উপনিবেশিয়ানের পথে এগোতে চেয়েছেন এবং নতুন মানুষ ও সমাজ বানাতে চেয়েছেন, তেমনি এরাও মুসলিম সমাজে সাম্রাজ্যবাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক অভিঘাতগুলো চিহ্নিত করে এক ধরনের উপনিবেশিয়ানের ইঙ্গিত দিয়েছেন। সেদিক দিয়ে ফানোর মতো এরাও উপনিবেশের সাথে গুরুত্বপূর্ণ অগ্রদূত, উপনিবেশিয়ানের গুরুত্বপূর্ণ অগ্রদূত।
মওদুদি ও কুতুবের বিরুদ্ধে বড় অভিযোগ হলো তারা ইসলামের অতি রাজনীতিকরণ করেছেন, কিন্তু তাদের চিন্তাকে বুঝতে হলে তাদের সময় ও প্রেক্ষাপটকেও বিবেচনায় নিতে হবে। এই বিবেচনাটুকু না থাকলে তাদের প্রতি বেইনসাফি করা হবে। মুসলিম দুনিয়ায় আজকাল জিহাদের ধারণা শক্তিশালী হয়েছে কলোনির পরিস্থিতির কারণে। অন্য কথা বলা যায়, কলোনি জিহাদের পরিস্থিতি তৈরি করেছে। ফানো যেমন বলেছেন, কলোনি সন্ত্রাস উৎপাদন করে। মুসলিম দুনিয়ায় কলোনির পরিস্থিতি তৈরি না হলে পলিটিক্যাল ইসলাম বলে আজকে আমরা যা বুঝি, পশ্চিম যাকে নিরন্তর দোষারোপ করে, সেটি বর্তমানের আকারে হাজির না হলেও পারত। কারণ কলোনির অভিঘাত মুক্ত মুসলিম সমাজ তার নিজের জন্য উপযোগী একটি পলিটি খুঁজে নিতে পারত। আজকের দিনে উপনিবেশবাদের বদলে নব্য উপনিবেশবাদ মুসলিম জগতে হামলে পড়েছে। সেক্ষেত্রে এদের চিন্তার প্রাসঙ্গিকতাও হারিয়ে যায়নি। যারা এই প্রেক্ষাপটটুকু যথাযথ পর্যালোচনা না করে রাজনীতিক ইসলামের মুণ্ডপাত করেন, তারা আসলে পশ্চিমা লিবারালিজমের হাতকেই শক্তিশালী করেন, অন্তত হাতকেই শক্তিশালী করেন। অন্তত এই জায়গায় এসে উপনিবেশ বিরোধী লড়াইয়ের পরম্পরায় ফানো, মওদুদি এবং কুতুব এক কাতারে হাত ধরাধরি করে দাঁড়িয়েছেন এবং ফানোর দ্য রেস্ট অফ দ্য আর্থ মওদুদি ও কুতুবের হাতে জিহাদ অফ দ্য রেস্ট এ পরিণত হয়েছে। ফানো হিজাবের মধ্যে প্রগতিশীলতার লক্ষণ দেখে উল্লসিত হয়েছেন, এটা আমরা দেখেছি। একজন বামঘেঁষা উপনিবেশ বিরোধী, একই সাথে ইউরোপীয় আলোকায়নের সন্তান হিসেবে তার ধর্ম বা ইসলাম নিয়ে অতি আগ্রহ থাকার কথা নয়, একথা আমরা বলেছি। আলজেরিয়ার আজাদি আন্দোলনের সময় যেটিকে তিনি বিপ্লবী সমাজ পরিবর্তনের ক্ষণ হিসাবে চিহ্নিত করেছেন, সেই পরিবর্তনের সহযোগী হিসাবে হিজাবকে তিনি পাঠ করেছেন। এক্ষেত্রে তার এই পাঠ করার মধ্যে একটা ব্যতিক্রমী সত্তার সন্ধান আমরা পাই। সাধারণত ইসলামের সাংস্কৃতিক চিহ্ন যেমন দাড়িটুপি, হিজাব, আচকান, পিরহান, আরবি নাম প্রভৃতিকে আমাদের দেশের প্রগতিশীল ও আধুনিকতাবাদী পরিচিত শ্রেণীটি নিন্দার্থে দেখেন এবং যাবতীয় পশ্চাৎপদতা, মধ্যযুগীয়তা ও বর্বরতা বলে ভাবতেই বেশি পছন্দ করেন। এই ভাবনাকেই তারা আবার প্রগতিশীলতার অন্যতম মানদণ্ড হিসেবে গণ্য করতে চান। ফানো যেভাবে হিজাবকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখেছেন, এভাবে আমাদের দেশের প্রগতিশীল এমনকি মার্ক্সবাদীরা কঠিনকালেও চিন্তা করতে পারবেন বলে মনে হয় না। কারণ ফানো আলোকায়নের সন্তান হলেও তার আধুনিকতা ছিল উপনিবেশিত আধুনিকতা। আলজেরিয়ার প্রেক্ষাপটে তিনি এক উপনিবেশিত আধুনিকতার বয়ান খাড়া করেছিলেন। আমাদের দেশের আধুনিকতা, প্রগতিশীলতা, কমিউনিজম পুরোটাই উপনিবেশিত। এ কারণে মুসলিম সংস্কৃতির চিহ্নগুলোকে নিয়ে প্রগতিশীলদের ধিক্কার এত বেশি। আমাদের দেশে আধুনিকতার শুরু কলোনির হাত ধরে এবং শহর কলকাতাকে কেন্দ্র করে। কলকাতার প্রধানত উচ্চবর্ণের হিন্দুরা রাজা রামমোহনের নেতৃত্বে এই আধুনিকতার চিন্তার বিকাশ ঘটান এবং এটাই পরবর্তীকালে ব্রিটিশের প্রশ্রয়ে বাংলার রেনেসাঁ নামে হাজির করা হয়। রামমোহনের চোখে ব্রিটিশের শাসন ছিল ঈশ্বরের শাসন। রামমোহন থেকে রবীন্দ্রনাথ, এই যে বাংলা রেনেসার সিলসিলা, এরা কম বেশি সবাই ব্রিটিশের স্তুতি বন্দনা করেছেন এবং ব্রিটিশের চাপিয়ে দেওয়া রাজনীতি সংস্কৃতিকে নিজেদের স্বার্থের রাজনীতি সংস্কৃতি হিসাবে গণ্য করেছেন। বাংলা রেনেসার এই ঘটনা সীমাবদ্ধ ছিল বাঙালি হিন্দুদের মধ্যে। বাংলাভাষী প্রধান শরিক বাঙালি মুসলমানরা বাংলার রেনেসার ভোজে সেদিন শরিক হতে পারেনি। রেনেসা এদেরকে অপর করেছে। তাই বাংলা রেনেসা প্রথম থেকে একটি বর্ণবাদী সাম্প্রদায়িক ঔপনিবেশিক ঘটনা। কলকাতায় যখন রামমোহনের নেতৃত্বে বাংলা রেনেসার উত্থান ঘটেছে, তখন পূর্ব বাংলার মানুষ হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে কলোনির রেজুর জমিদারদের শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। শস্যমণ্ডিত, আচকান ও পাগড়ি পরিহিত এই মোল্লাকে আমরা কীভাবে চিনি? তাকে কি আমরা উপনিবেশ বিরোধী প্রগতিশীল প্রতিনায়ক হিসেবে চিহ্নিত করেছি? তিতুমিরের ভাগ্যে বাকি ঘটনা ঘটেছে। কলকাতার আধুনিকতার চোখে আজও এরা মোল্লা মৌলভী শ্রেণীর উৎপাতকারী ধর্মনাথ হিসাবে চিহ্নিত হয়ে আছেন। কারণ এদের উত্থানের ভেতরে তারা তাদের ব্রিটিশ আনুগত্যের সুবিধাভোগী আধুনিকতার মৃত্যুকে দেখতে পেয়েছিলেন। আমরা আনুগত্যের সুবিধাভোগী আধুনিকতার মৃত্যুকে দেখতে পেয়েছিলেন। আমার বিশ্বাস, ফানো যদি বাংলার ইতিহাস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন, তিনি সম্ভবত ইংরেজের তোষামুদে কলকাতার আধুনিকতার বদলে শরীয়তুল্লাহর পাগড়ির ভেতর বিপ্লবী সমাজ পরিবর্তনের আওয়াজ শুনতে পেতেন বেশি। আমাদের দেশে সংস্কৃতি ও জাতীয়তাবাদ বলতে যা আমরা হাজির দেখি, তার অনেক কিছু এসেছে কলকাতার জানালা ছুঁয়ে। এই জানালা ছোঁয়া আধুনিকতা আসলে কোনো মৌলিক আধুনিকতা নয়, এটা একটা অপ্রধান গৌণ দ্বিতীয় পর্যায়ভুক্ত আধুনিকতা। এই আধুনিকতা দীর্ঘদিন ধরে বাঙালি মুসলমানের ঘাড়ের উপর সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসে আছে। আর এটা হয়েছে বাঙালি মুসলমানের উপর আরোপিত দ্বৈত উপনিবেশিয়ানের ফলে। এর পরিণাম হিসেবে বাঙালি মুসলমান ফানোর ভাষায় এক কালচারাল এস্ট্রাঞ্জমেন্ট বা সাংস্কৃতিক বিচ্ছিন্নতার ভেতরে পড়ে গেছে, যা তার তাহজিব, তামাদ্দুন, সিয়াসত, ওয়াতানিয়াতকে খণ্ড করে দিয়েছে। এবার আমরা একটু মার্ক্সবাদী আধুনিকতা নিয়ে আলাপ করব। সাধারণত আমরা জানি মার্ক্সবাদীরা একটু রেডিকাল হয়, এরা পড়াশোনা ও তত্ত্ব চর্চা করে, গরিব মানুষের প্রতি এদের আগ্রহ বেশি থাকে। তাহলে এদের বৈশিষ্ট্য, মার্ক্সবাদীদের বৈশিষ্ট্য, গরিবদের আগ্রহ থাকে, গরিবদের নিয়ে পড়াশোনা তত্ত্ব চর্চা করে, রেডিকাল হয় এরা। মজার ব্যাপার হলো বাংলাদেশের মার্ক্সবাদীদের ক্ষেত্রে এই কথাটা পুরোপুরি সত্য নয়। মার্ক্সবাদের রাজনীতি নিয়ে এদেরকে ঠিক বোঝা যাবে না, কারণ ঐতিহাসিকভাবে একসময় জমিদার হিন্দুর স্বার্থের রাজনীতি করা অনুশীলন ও যুগান্তর দলের সাম্প্রদায়িক কর্মীরা বঙ্গীয় কমিউনিস্ট পার্টি ভরে ফেলে। পরবর্তীকালে পাকিস্তান কায়েমের পর জমিদারি প্রথার অবসান হলে সব হিন্দু জমিদার ও এলিট শ্রেণী কমিউনিস্ট পার্টিতেই যোগ দেয়। বাইরে কমিউনিস্ট পার্টি খোলস রাখা হয়, ভেতরে কার্যত জমিদার হিন্দুর রাজনীতি সচল থাকে। ভারত বিভাগের অব্যবহৃত আগে মার্ক্সবাদীরা তেভাগা আন্দোলন শুরু করে। এরা তেভাগা চায়, কিন্তু জমিদারি প্রথা উচ্ছেদ করার কথা বলে না, বরং জমিদারদের সাথে একটা সমঝোতা আতাতের মাধ্যমে কৃষককে কিছু বাড়তি সুবিধা দিয়ে জমিদারি টিকিয়ে রাখার কৌশল নেয়। কমিউনিস্ট পার্টির তো এ ধরনের অদ্ভুত দাবি করার কথা না, সেটাই বাংলাদেশে হয়েছে, কারণ কমিউনিস্ট পার্টি ছিল জমিদার
হিন্দুদের মুখপাত্র, অথচ কমিউনিস্টরা যাদের বুর্জোয়া শ্রেণীর দল বলে ব্যঙ্গবিদ্রুপ করত, সেই মুসলিম লীগ তার নির্বাচনী ম্যানিফেস্টোতে জমিদারির উচ্ছেদের ঘোষণা দেয় এবং এদের হাতে পাকিস্তান উত্তরকালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। ইতিহাসের বিচারে তাহলে কাকে প্রগতিশীল বলে ডাকা দরকার? পাকিস্তানি উত্তরকালে জমিদারি হারানোর ফলে হিন্দু এলিটদের প্যারাডাইস লস্ট হয়। এরা তখন কমিউনিস্টদের কোলে চড়ে তাদের হারানো রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য ফিরিয়ে আনার কাজ শুরু করে, এবং তারা এটার একটা পোশাকি নাম দেয় অসাম্প্রদায়িকতা। তারা আওয়াজ তোলে ভারত বিভাগ হলো সাম্প্রদায়িকদের কাজ। দ্বিজাতি তত্ত্বের রাজনীতি দেশকে ভাগ করে ফেলেছে, অথচ দ্বিজাতি তত্ত্বের রাজনীতি কৃষক মুসলমানকে জমিদারি শোষণের হাত থেকে রক্ষা করেছে। ইতিহাসের এই দিকটি কিন্তু জমিদার হিন্দুদের আওয়াজের নিচে চাপা পড়ে যায়। কৃষক মুসলমানরা পাকিস্তান সমর্থন করেছিল, তারা তাদের ধর্মের পরিচয় একটা রাষ্ট্র করে তৈরি করে ফেললো। এতে জমিদার হিন্দুদের খুবই গোস্বা, কারণ পাকিস্তান না হলে তাদের জমিদারি আধিপত্যের রাজনীতি কখনো নড়বড়ে হতো না। পাকিস্তান উত্তরকালে কমিউনিস্ট পার্টির রাজনীতি তাই দাঁড়ালো ইসলাম ব্যাশিং এর রাজনীতি, এবং এর রাজনীতির পক্ষে তারা এমন এক সংস্কৃতি চর্চা শুরু করলো যার ভিত্তি দাঁড়িয়ে আছে কলকাতা কেন্দ্রিক বাংলার রেনেসার বর্ণবাদী বয়ানের মধ্যে। কেন এই ইসলাম ব্যাশিং? কারণ ইসলাম বাঙালি মুসলমানের পরিচয় জুগিয়েছে। ওই পরিচয় দুর্বল করতে পারলেই জমিদারদের অসাম্প্রদায়িক রাজনীতির বাড়ন্ত হয়। খেয়াল করুন, উদীচী ছায়ানটের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান কি আদৌ কোনো গণমানুষের প্রলেতারিয়েতের সংস্কৃতি চর্চা করে? অথচ এগুলো তো কম বেশি মার্ক্সবাদীদের হাতেই তৈরি। এদের সংস্কৃতি চর্চার মডেল হলো কলকাতা। এই বর্ণবাদী সংস্কৃতি ইসলামের সব সাংস্কৃতিক চিহ্নগুলোকে সাম্প্রদায়িক মৌলবাদী হিসেবে অপর করে দেয়। উদীচী ছায়ানটের মতো প্রতিষ্ঠান প্রকৃতপক্ষে কলকাতার বর্ণবাদী হিন্দুদের সফট পাওয়ার হিসেবে কাজ করে। সফট পাওয়ার শুধু তাই নয়, গত শতকের 50, 60, 70-এর দশকে কমিউনিস্ট পার্টি যেসব নেতাকর্মী তৈরি করেছিল তার বড় অংশই পরবর্তীকালে এই দেশের দুই ধারা বিভক্ত জাতীয়তাবাদী রাজনীতির ভেতরে প্রবেশ করে এবং এর রীতি নির্ধারণী পর্যায়ে চলে যায়। এদের বিশিষ্ট সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও মজ্জাগত ইসলাম বিদ্বেষের কারণে এরা এসব দলকে কখনোই প্রকৃত দেশপ্রেমিক জাতীয়তাবাদী দলে পরিণত হতে দেয়নি, এবং এসব দলও এদেশের গণমানুষের সংস্কৃতিকে সঠিকভাবে প্রতিফলিত করতে পারেনি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমান মেয়েদের হিজাব পরে লেখাপড়া করতে বাধা দেওয়ার যে সংস্কৃতি চালু হয়েছে তার শিকড় খুঁজতে হবে কলকাতার হাতে উপনিবেশিত আমাদের দেশের তথাকথিত আধুনিক প্রগতিশীল ও মার্ক্সবাদীদের বর্ণবাদী রাজনীতির ভেতরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আধুনিক মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে না ওঠা এবং তার জাতীয় কর্তব্য পালনের ব্যর্থতার ছবি তো আমাদের চোখের সামনে হাজির। উল্টো আমাদের দুর্ভাগ্য, নানা ঐতিহাসিক কারণে এটাকে কেন্দ্র করে কলকাতা কেন্দ্রিক রাজনীতি সংস্কৃতির নার্সিং চলছে বহুদিন ধরে। ফলে এর থেকে যে আউটপুট আমরা পাই তা দিয়ে একদিকে ইসলাম ব্যাশিংয়ের কাজ চলে, অন্যদিকে এমন একটি মিডিয়কার দোদুল্যমান মধ্যবিত্তের উৎপাদন হয় যার এক হাতে টানে কলকাতা, আরেক হাত টানে টাকা। এক হাত টানে কলকাতা, আরেক হাত টানে ঢাকা, কলকাতা এবং ঢাকা। এই দোদুল্যমান মধ্যবিত্ত এতই অপরিণত যে এটি বিশ্বের সামনে প্রতিযোগিতার জন্য যেমন দাঁড়াতে পারে না, তেমনি আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয় রক্ষা করতে পুরোপুরি অসমর্থ। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিকভাবে উপরিবেশিত আবহাওয়ায় হিজাব পরা একালে সবচেয়ে বড় আধুনিকতা, প্রগতিশীলতা এবং সাম্রাজ্যবাদ বিরোধিতা বলে গণ্য হওয়ার মতো বিষয়। ফানো তার দ্য রেস্ট অব দ্য আর্থ এই শ্রেণীর মধ্যবিত্তকে বলেছেন লুম্পেন প্রলেতারিয়েত। এরা শুধু নিজের কোলে ঝোল টানতেই পারঙ্গম, দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালনে এরা মোটেই দ্বিধাহীন নয়। শুধু বিদেশি প্রভুরা দেশ ত্যাগের পর এরা তাদের ফেলে যাওয়া ঔপনিবেশিক কাঠামোতে গিয়ে বসে পড়ে এবং শাসন শোষণ লুণ্ঠনের পুরনো সিলসিলাকে চালু রাখে। এই নতুন মধ্যবিত্ত ও বুর্জোয়া শ্রেণী দেশের ব্যবসা বাণিজ্য শিল্পায়নে সত্যিকারের বিনিয়োগ না করে পুরনো প্রভুদের সাথে আতাত সমঝোতা করে দেশের সম্পদ বিদেশে পাচারের আয়োজন করে মাত্র। অথচ এসবই চলে দেশের মানুষের স্বার্থের কথা বলে, কিন্তু দেশের মানুষের সাথেই এদের কোনো সম্পর্ক থাকে না। ফলে আজাদি উত্তরকালে দেশের মানুষের ভেতরে কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠে না। আজাদি পূর্ব ও আজাদি উত্তর অবস্থার ভেতরে মৌলিক কোনো পরিবর্তনের অভ্যাসও পরিলক্ষিত হয় না। ফানো যে প্রক্রিয়াটি বলেছেন উপনিবেশিয়ান বা ডিকলোনাইজেশন, সেটাকে আমরা এখন আবুল মানসুর আহমদের ভাষায় বলতে পারি তামাদ্দুনিক আজাদি। দীর্ঘ ঔপনিবেশতার কারণে আমাদের রাজনীতি, সংস্কৃতি, ভাষা, সাহিত্যের ভেতরে এক গভীর হীনমন্যতার ধুলোকালি জমে গেছে। এই ধুলোকালি সরিয়ে আমাদের আধুনিকতা আমাদের নিজের হাতেই গড়ে তুলতে হবে। কলকাতাইয়া বা পশ্চিমা মডেলের কোনো আধুনিকতা নয়, এটা হবে বাঙালি মুসলমান কেন্দ্রিক আধুনিকতা, যার ভেতরে তার ধর্ম, সংস্কৃতি, ইতিহাস জুড়ে থাকবে ওতপ্রোতভাবে। এর সাথে যুক্ত হবে সমকালীন চলিষ্ণু জীবনবোধ ও সৃষ্টিশীলতা। এগুলো মিলিয়েই তৈরি হবে আমাদের এক স্বাতন্ত্রিক আধুনিকতা, যা আমাদের আত্মপরিচয়কে বিঘ্নিত করবে না, জাতীয় ঐক্যের নিশ্চয়তা তৈরি করবে এবং আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।